আজকে গতদিন যেখান থেকে শুরু করেছি আজকে সেখান থেকে শুরু করব। আজকে আমাদের এজেন্ডা ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস। প্রথম এজেন্ডা আমরা এখানে আমাদের গতদিন আমরা আস্তারা থিমটা দেখেছিলাম, সেটার একটু অংশ দেখব, বেশি দেখব না। দ্বিতীয় এজেন্ডা 11টার সময় ইনশাল্লাহ আমরা পরীক্ষা নেব, আপনাদের কাছে মেইল চলে যাবে, আমাদের ক্লাসরুমের মাধ্যমে নিয়ে নেব। তৃতীয় এজেন্ডা, এর সাথে আমরা আস্থা থিমের সাথে আজকে আমরা একটা পেইড থিম শুরু করব। আস্থার সাথে একটা সমস্যা আছে যে ওখানে এলিমেন্টর বোঝাতে হবে, এলিমেন্টরটা আমাদের আলাদা পয়েন্টে আছে। তো আমরা চাচ্ছি যে এলিমেন্টরের সাইডে এসে বুঝালে তারপর আবার কোনো এক সময় এসে আমি ফিনিশিং এর দিকে এটা নিয়ে আবার কথা বলার চেষ্টা করি। বাট গতদিন আপনারা শুধু আস্থারা কি দেখেছেন, এখানে দেখেছেন আপনি যে কি করে এখানে জাস্ট একটা ডেমো আপ করা যায়, ডেমোটা কি করে আপ করা যায় সেটা এখানে দেখার চেষ্টা করছেন। এখন এই ডেমোটাকে আমরা যে পর্যন্ত গতকাল রেখেছি সেইটাকে দরকার আমরা এই ছবিগুলো চেঞ্জ করব। তো আমি যেটা বলছি যে এলিমেন্টর নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, আমি শুধু খালি আপনাদের ওপেনটা করে দিচ্ছি, ফিনিশিংটা এলিমেন্টরে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের কার্যক্রম হচ্ছে এটা, যে আমরা এটা দেখবো যে যেমন আপনারা যে যার মতো থিম হয়তো ইয়ে করেছেন, ডেমো আপলোড করেছেন। তো যে যার মতো ডেমো করেছেন, সমস্যা নেই। করার পর এখানে অনেকগুলো ওই যে কই গেল আমাদের অ্যাপিয়ারেন্স স্টার্টার টেমপ্লেট দিয়ে করেছেন। এখন আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, প্রথম কথা পরিবর্তন হবে সেটা। তো উপরে দেখবেন সবসময় আছে এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টরে অনেকগুলো ব্যাপার আছে, কি করে ক্রিয়েট করতে হয়, কি করে হচ্ছে যে সেই অনুপাতে এলিমেন্টর কাজ করবে। তো এখানে এডিট দিয়ে শুরু করছি, ক্রিয়েট দিয়ে আমি এখন আছি যেহেতু এলিমেন্টরের। তো তাহলে আমি এডিট সেজন্য ক্রিয়েট করছি না, এডিটটা করছি, মানে যা আছে সেটা একটু পরিবর্তন করব। ঠিক আছে, আমাদের এখানে যা আছে আমি তারপরও আমি আবার এই থিমটা আবার পরিবর্তন করার চেষ্টা করি। গতদিন যেভাবে দেখেছিলাম সেখান থেকে শুরু করছি আবার। অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স স্টার্টার টেমপ্লেট, এখানে টেমপ্লেট এটা যেহেতু দিয়ে দেওয়া আছে, এখান থেকে এটা পেইড ভার্সন আছে, আস্তার পেইড ভার্সন আছে, আমরা ফ্রি ভার্সন নিয়ে কাজ করছি। ফ্রি ভার্সনে এখানে ডেন্টিস্ট ক্লিনিক, ইম্পোর্ট ইম্পোর্ট করতে যে আগের যে ডেমোগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আশা করছি এ পর্যন্ত যতটুকু পর্যন্ত করেছেন এবং 10টা পোস্ট আশা করছি আপনারা যে যার মতো করেছেন ক্যাটাগরি অনুযায়ী। এই পোস্ট এবং ক্যাটাগরিগুলোই আমাদের কাজে লাগবে। এই মুহূর্তে আমরা আস্তাতে আছি, আস্তার শুধু এলিমেন্টরের এডিট সেকশনটা দেখবো। ক্রিয়েট সেকশনটা আমরা আমাদের এলিমেন্ট সেকশন যখন শুরু হবে তখন কি করে একটা এলিমেন্টর দিয়ে সিম্পল একটা পেজ দিয়ে আমরা নিজেদের মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে আগাতে পারি সেটা আমরা অবশ্যই দেখবো। কিন্তু এই মুহূর্তে যেটা আছে যে ওটা আমাদেরকে করে দিবে, সেটাকে আমরা জাস্ট চেঞ্জ করব, কাস্টমাইজ করব, সেই করাটার চেষ্টা করছি। তো একটা থিম গতদিন আমরা ইম্পোর্ট করেছিলাম, সেটাও আমরা এই ডেমোটাকে ইম্পোর্টটাকে আগেরটা ডিলিট করে দিয়ে বর্তমানটা আনছি। এখন এখানে শুধু খালি পরিবর্তন করার চেষ্টা করব। আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। যারা মনে করছেন যে চলুক আর কয়টা দিন যায়, আর কয়টা দিন দেখতে দেখতে কিন্তু কাজ আস্তে আস্তে বাড়ায় যাচ্ছে।
কাজ বৃদ্ধি পাচ্ছে এবং সেই অনুপাতে যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ওকে, আমরা কি চাচ্ছি? এডিট, একটু আগে বললাম যে এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। তো আমরা একটু এডিট দেখি কি অবস্থা, তিনটার কি অবস্থা। আচ্ছা, এই আছে, এখানে নাম আছে, হ্যাপি স্টোরি আছে। তো ঠিক আছে, দেখি একটু কিছু এডিট করা যায় কিনা। অনেকে হয়তো ট্রাই করেছেন গতকাল, যারা ট্রাই করেছেন যে ভুল হোক শুদ্ধ হোক এমনি দেখে কি হয়, এটাও একটা দরকার। আচ্ছা, এডিট উইথ এলিমেন্টর। তাহলে এলিমেন্টর যে প্লাগ ইন পেজ বিল্ডারটা আছে এর মাধ্যমে ও এখন এডিট হবে, এডিটেবল ভার্সন চলে আসবে। এডিটেবল ভার্সন চলে আসবে। একটু সময় নিচ্ছে। চলে এসেছে। প্রত্যেকটা সেকশন এখানে ওর অবস্থা দেওয়া যাচ্ছে। আমরা যদি স্ক্রল করতে থাকি এবং প্রত্যেকটা এডিট, এডিট অপশন, এখানে যে যে অপশন কথাগুলো লেখা আছে সেখানে যেখানে যেখানে হাত দিবেন আপনি সবগুলো, যেমন এই পিকচারটাও যদি চেঞ্জ করতে চান, পিকচার দিয়ে শুরু করি। পিকচারটা চেঞ্জ করতে চান, এখানে কোন পিকচার, চুজ পিকচার। আপনি একটা আপলোড, ছবি আপলোড করেন, ধরেন আমরা একটা আচ্ছা, এখান থেকে ধরেন যে আমরা এই ছবিটা নিলাম, এই ছবিটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। Okay. এখন কোন জায়গাটা করতে যাচ্ছি, আমাদের এখানে যে ছবিটা আছে সেই ছবিটা আমরা চেঞ্জ করবো। যে চুজ ফটো, ফাইলটাকে আপলোড করি, ওটা আছে ইনসার্ট মিডিয়া। আশা করছি ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন এখানে আপনি যা কিছু করছেন পরিবর্তন হচ্ছে, তার মানে আপনার ডিজাইন রেডি করা আছে, শুধু খালি আপনি সেখানে কারসারটা নিয়ে যাবেন এবং ডান বামে দেখবেন এবং সেগুলো এডিট করবেন। তাহলে ভিতরে কন্টেন্ট কি হবে এটা তো আপনাকে আগে রেডি করে রাখতে হবে। যেমন হ্যাপি স্টোরি, কারো কাছ থেকে আপনি একটি ইয়ে নিয়েছেন, আপনার হচ্ছে যে এটা কি বলে যে রিভিউ নিয়েছেন, এই রিভিউটা আপনি দিবেন, তাহলে ছবিটা তার চেঞ্জ করবেন। সে ছবি যদি দিতে চান, ধরেন আমরা এখান থেকে এই ছবিটাই দিলাম, ছবি দিয়ে দিয়েছেন, উনি কি বলেছেন, ভালো লেগেছে না খারাপ লেগেছে, তারপর তার নামটা দিচ্ছি, তার যে স্টার আছে কত দিয়েছে। একইভাবে প্রত্যেকটা জিনিস এখানে এডিট করতে পারবো। যা কিছু এডিট করব, ধরেন আমরা এখানে যে ঠিকানা আছে, ঠিকানার এখানে আবার কোনো জিনিস, যিনি হাত তুলেছেন একটু পরে হাত নেই, আগে একটু বলি, কথা বলি, তারপর তারপর হচ্ছে যে অবস্থা। লোকেশন এখানে ধরেন নেকটার, কিন্তু নেকটার বগুড়া আসে কিনা, এসেছে, নেকটার বগুড়া এসেছে। তাহলে যা কিছু করলেন আপনি আপডেট করে ক্লিক করলেন। তাহলে যেহেতু আমি বারবার বলছি এলিমেন্টরের জন্য আমাদের টিচার আছে এবং সে আপনাদের এলিমেন্টর দেখাবে, আমি ক্রিয়েট থেকে দেখাচ্ছি না, আমি এখান থেকে এডিট থেকে দেখালাম যে আমার আমি সবার হ্যান্ড রেজিস্টার একটু পরে নেই, 1-2 মিনিট পরে নেই, আমাকে একটু শেষ করতে দেন।
দুইজন হাত তুলেছেন, একজন নিচে আনতে পারে। তাহলে এইখানে প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এখানে সেকশন এখান থেকে ডিলিট করে দেবেন, ডেমো টেক্সট অথবা এই যে কাস্টমার টুডে ফ্রি কনসালটেন্সি এটাকে ডিলিট করে দেওয়া যাবে। তো আমি এডিট কেন দেখাচ্ছি, আমি এডিট দেখাচ্ছি, আমি শুরু থেকে ক্রিয়েট করি নাই। হ্যাঁ, ক্রিয়েট না করে আপনাদের শুধু এডিট থেকে এটা দেখায়, যা কিছু করবেন আপডেট করবেন। আপডেট করার পর যদি আমরা একটু ভিউ পেজে চলে যাই, আপডেট করার পর যদি আমরা ভিউ পেজে চলে যাই, এখানে তো আমরা কোনো হাত দেই নাই, এখানে ছবিটা চেঞ্জ করেছি, এখানে ডেমো টেক্সট বলেছি, আইফ্রেম ইয়েটা ম্যাপটা এনেছি, মানে একটা সিঙ্গেল পেজে। এরকম প্রত্যেকটা পেজে যেয়ে তার এডিট ওয়েট এলিমেন্ট। আচ্ছা, যারা হাত তুলছিলেন তারা একটু কথা বলুন, কি সমস্যা বলুন। দুইজন হাত তুলেছিলেন। জি স্যার, আমার কোশ্চেন হচ্ছে যে রাউন্ড শেপে আমরা ছবিটা বসালাম, এখন ওই ছবিটা যখন আমরা অ্যাপ্লাই করছি ওইটা দেখেন ওভালের মতো একটা শেপ চলে আসছে। জি অবশ্যই, সেটাকেও চেঞ্জ করা যাবে। আসলে আমার কোশ্চেন হচ্ছে, আমি যে কালকে বলছিলাম যে আমি এই যে কিছু হেডার চেঞ্জ করব, আমি সেটা করছি, কিন্তু আমার প্রবলেম ফেস করতে হচ্ছে ইমেজ সাইজ নিয়ে। থিমের যে রেকমেন্ডেড সাইজ, এটা আমরা আসলে কিভাবে দেখতে পারি যে ওই থিমটা আচ্ছা, একটু এখানে একটু একটু অপেক্ষা করেন, আমি এডিটে আবার ক্লিক দিয়েছি। ওকে। দেখুন এখানে ফুল ইমেজ সাইজ কি ফুলে যাবে নাকি মিডিয়ামে যাবে? ইমেজটার অ্যালাইনমেন্ট কি হবে, ইমেজটার কোনো ক্যাপশন থাকবে, সবগুলো অপশনই এখানে আছে। সরি, এই যে ইমেজ সাইজ আমরা দিয়েছিলাম কি ফুল, একটা বড় ছবি ছিল, ছবিটা অনেক বড় ছিল, ফুল দিয়েছিলাম, ফুল দেওয়ার পর ও জায়গাটা বেশি নিয়ে নিয়েছে, ওকে আমি একটু ছোট করে নিলাম, মিডিয়াম। এখন কিছু কিছু ব্যাপার আছে, ছবির একটু সাইজ ঠিকঠাক মতো করে নিতে হয়। গতকাল আমি একটা ইমেলের জন্য স্যার, আমি যে ইমেজটার কথা বলতেছিলাম সেটা একটু নিচে, মানে ওই যে আপনি ওই যে রিভিউ এর যে সেকশনটা ছিল ওইখানে। আচ্ছা আসেন, এই তো এইটা, সবগুলা রাউন্ড শেপ ছিল, কিন্তু এটা দেখেন কেমন একটু ইয়ে হয়ে। আচ্ছা আসেন, সমস্যা নেই, এখানে কি ছিল দেখে নিই, তাহলেই টের পাবো। এটা ফুল ছিল, ফুলের পর রাউন্ড ছিল, আর এই অবস্থায় কি হলো, এটাকে ওভাল হয়ে গেছে, এই তো। জি 60% নরমাল অপাসিটি আছে, সলিড দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর একই অবস্থায় যখন এটা আসলো, এটা হচ্ছে স্যার, এটা মনে হচ্ছে আমরা যে ছবিটা নিছি স্যার, এটা স্কোয়ার না, স্কোয়ার ছবি, আমরা স্কোয়ার, অন্য ছবি নেওয়ার চেষ্টা করে দিত। হ্যাঁ উইথ হাইট সমান থাকলে স্যার মনে হয় স্কোয়ার ছবি স্যার, এটা রাউন্ড হবে না। সেটাই মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ছবিটার কোনো একটা ইয়ে আছে, ছবির সমস্যা আছে, যার ফলে আমরা যে কাজ চাচ্ছি সেটা সে পাচ্ছে না। আবার অবশ্যই সেটা কোনো না কোনো ভাবে হবে। ছবির আগে সাইজটা আমাদেরকে ঠিক করতে হবে, তারপর আমরা আশা করব যে কিন্তু এদেরকে যখন দিচ্ছি এরা যা যা ছিল এরা আবার ঠিক হয়ে গেছে। তার মানে এখানে একটা ছবির সাইজ আছে, সাইজটা কত এখানে দেখি আমরা, 450 বাই 450 পিক্সেল। আর আমরা যেটা দেওয়ার চেষ্টা করছি 190 বাই 260, 190 বাই 260। তাহলে ইমেজটা আমাদের, আর এইটা আমরা চেষ্টা করলাম এটা 533 বাই 800। তার মানে ছবির সাইজ এখানে একটা ফ্যাক্টর, হ্যাঁ 450 স্কোয়ার, 450। স্কোয়ার যদি হয় তাহলে স্কোয়ার স্যার রাউন্ডেড করার জন্য আপনার অলওয়েজ স্যার স্কোয়ার ছবি লাগে। তো এই একটা ফ্যাক্টর যে আমাদেরকে ছবিগুলোর ইমেজ আমাদের ঠিক ছিল না, যার ফলে ইনি কি সুন্দর হাসি দিচ্ছেন সেই জায়গায় আমাদেরকে আমরা পেয়ে গেছিলাম হয়ে গেল এইটা ওভাল হয়ে গেছে। এবং তাহলে ছবির সাইজটা আমরা এটাও যদি আমরা চেঞ্জ করে নিই, ঠিকঠাক করে নিই, তাহলে আমরা বোধহয় এটা পাবো। ঠিক আছে, আমরা এটা চেক করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আপনি কি আমরা বাগ দেখছেন? ছবির সেকশনটা দেখতে পাচ্ছি, মানে ওই যে হ্যাপি স্টোরিজ।
আচ্ছা হ্যাপি স্টোরি দেখতে পাচ্ছেন। আমি তাহলে একটু ইয়ে করে নেই, এই যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমরা দরকার হলে পেইন্টে নিয়ে যে ছোট্ট করে এটাকে স্কোয়ার বানায় ফেলে দিই। রিসাইজ পিক্সেল রেশিও আউট, সেভ সেভ করেছি। চেঞ্জ ইমেজ, আপলোড নিউ ইমেজ, এক ইমেজটাই আমি দিচ্ছি, তো 250 করেছি। এখন ইনসার্ট মিডিয়া, আমি এটাকে 250 পিক্সেল করেছি। ছিল হচ্ছে 450 যার ফলে একটু পরিবর্তন আসছে, আগের বারের মতো নেই। আগের বারে যেটা ছিল এটা একদম লম্ব হয়ে গেছিল। আর এই ছবিটার হচ্ছে নিচের দিকে নাই, হ্যাঁ, এমনিতেই হ্যাঁ এখন রাউন্ড হয়েছে। এটাকে আমরা যদি আবার আগের মতো 250 450 করলে জিনিসটা ভালো হয়। যে সাইজটা থাকবে সেই সাইজ অনুযায়ী যদি আমরা চেঞ্জ করি, আশা করছি যে সমস্যা হবে না। আচ্ছা, আরেকজন জি হাত স্যার, তুলেছিলেন, বুঝতে পারছি। হ্যান্ড রেজ আরেকজন করেছিলেন। আচ্ছা আমরা চলে যাই, পরে উনি আবার মনে হলে আবার করবেন। তাহলে এই জায়গাটা আমরা বলতে চাচ্ছি যে আপনি প্রত্যেকটা সেকশন আপনি হাত দিবেন, হাত দিয়ে এডিট করবেন। এখন বলবেন আমি কি এডিট করব? আপনি কি করবেন সেটা হচ্ছে যে আপনাকে রেডি করতে হবে, আগে চিন্তা করতে হবে, কন্টেন্ট তথ্যগুলো আগে নিতে হবে। যেমন এই যে এই রিভিউতে কার কার নাম দিবেন, কার ছবি দিবেন, এখানে যেরকম ডেমো টেক্সট দিয়েছে, আপনি ইচ্ছে করলে এখানে আপনি লেখাও দিতে পারেন, সেটা বাংলা হতে পারে। আপনাদের সার্ভিস ভালো লেগেছে, শেষ। তো এই লেখাটা বাংলা হতে পারে অথবা অথবা ইংরেজিতে হতে পারে, যেটা হোক আপনাদেরকে রেডি করতে হবে। ছবিটা এরকম ছবি আছে, এই ছবি পরিবর্তে অন্য ছবি দিব, আমরা নিজেদের কোনো ছবি দিব, অথবা অন্য কারো কাছ থেকে ফেসবুক ওয়েবসাইট গুগল থেকে নিয়েও আমরা দিতে পারি। তাহলে হবে কি আমাদের এক্সপিরিয়েন্স গুলো বাড়বে, যে এটাকে কাস্টমাইজ আগে করা, ক্রিয়েট করার দিকে কিন্তু আমি যাইনি, আমি এডিটে গিয়েছি যে কি করে এডিট করা যাবে। যেমন ক্রিয়েটে আরো এখানে অপশন আছে, এখানে আমাদের অ্যাড সেকশন অ্যাড করা যায়, আমি সেটাতে যাইনি কারণ এলিমেন্টরে আলাদা সেকশন আছে। আমি বারবার বলছি আলাদা সেকশন আছে ক্রিয়েট করা থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত। আমি একটা ফ্রি থিম যেটা হচ্ছে আস্তারা, সেই আস্তারার একটা ভার্সন নিয়ে সেখান থেকে ডেমো ইম্পোর্ট করে সেইটা এডিট করার চেষ্টা করছি। হ্যাঁ, সেইটা এডিট করার চেষ্টা করছি এবং এইটা আপনাদের কাছে আমি চাচ্ছি। আচ্ছা, এখন আরেকটা সেকশন স্যার নিয়ে কথা বলবো, আমাদের যেটা স্যার বলেছিলাম যে আমার আজকে একটা স্যার বলে। কাজ দিলে প্রতিদিন স্যার এটা সব থেকে ভালো হয়, আমরা স্যার একটু অলস টাইপের না। না, আমি আমি চাচ্ছি আমি আগে এই আমার যে নেক্সট মানে যে টপিকটা হবে এইটার আমি আজকে কি বার, আজকে হচ্ছে 24 তারিখ, আমি এটাকে 26 তারিখে, 25 তারিখ এবং 25 তারিখ কালকেও দুইবার 2 দিন দেখাবো। 26 তারিখে এটা একটা আউটপুট আমি নিব। 26 তারিখে আউটপুটে সেটা আমার মাথায় আছে যে আমি যে শুধু আগে রেডি করে নিই, কারণ একটা পেইড এখন জি যে স্যার, কাজটা করবো সেটা জি হচ্ছে স্যার। যে পেইড থিম নিয়ে। এতদিন ফ্রি থিম নিয়ে 2011 দেখেছেন, আজ তারা দেখার চেষ্টা করছেন, এখন শেষ হয়নি যেহেতু আমার ক্লাস শেষ হয়নি, এখন চেষ্টা করছেন এটা এডিট করা যায় কি করে সেটা নিয়ে কথা বলার। আমি চেষ্টা করেছি এবং আপনার মাধ্যমে আউটপুট আমি দেখতে যাব, এটা একটা জিনিস। কিন্তু তার আগে আমি চাচ্ছি যে আপনার কাছে একটি অ্যাটেন্ডেন্সটা চালু করে দিন। অ্যাটেন্ডেন্স কিন্তু 10টা থেকে রেডি হয়ে আছে। তো আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে আমি একটা পেইড থিম কিনটা কোনটা দেখাচ্ছে যে এই থিমটা আপনাদের সাথে শেয়ার করব আমি। থিম ফরেস্টের যে থিমটা দেখবেন, খুব সাইফাই রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস নিউজ ম্যাগাজিন আর ব্লগ থিম। এটাতে অনেক কিছু ব্লগও করা যায়, ম্যাগাজিনও করা যাবে, নিউজ সাইটও করা যাবে। থিমটা $59। এই পর্যন্ত সেল হয়েছে 27,000 বার, অনেক কমেন্ট হয়েছে। 2012 থেকে চলছে এবং লাস্ট এডিশন 6 আগস্ট 2020 তে আসছে। থিমটার লাইভ প্রিভিউ আছে, দেখে নেবেন কিরকম এদের ডিজাইন কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো কিরকম হয়, যে এরকম ডিজাইন গুলো কিরকম হয়। এই ডিজাইন আপনাকেও করতে হবে এবং আপনি করবেন ইনশাল্লাহ, এটা আমার কনফিডেন্স আছে যে আমি আজকে এবং কালকে 2 দিন মিলে যদি আপনার সাথে এবং আপনি আমার সাথে থাকেন
দুইজন দল মিলে আমরা এটাকে আউটপুট আনতে পারবো। যেখানে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে যে এখানে কি কি আছে, এখানে ডেট এন্ড টাইম দিয়েছে, এখানে মেনু দিয়েছে, টপ মেনু। এখন আপনারা জিনিসগুলো বোঝেন, টপ মেনু এটা হচ্ছে মেইন মেনু চলছে। তারপর এই জায়গায় হচ্ছে যে আপনি সোশ্যাল দিয়েছে, এখানে একটা ব্যানার দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট, লোগোটা দিয়েছে বাঁ সাইডে। এটাকে অনেকভাবে অনেক কিছু করা যায়। দেন ব্রেকিং নিউজ অর্থাৎ স্ক্রল দিয়েছে, ব্রেকিং নিউজ দিয়েছে, এখানে ওনারা বিশেষ কোনো ছবি দিয়েছেন, এখানে স্লাইডার রয়েছে, এগুলো অ্যাড করা যায়। দেন ক্যাটাগরি ওয়াইজ এখানে পোস্ট গুলো এসেছে, এটা একটা মেইন এবং সাথে 1 2 3 4টা করে ডেমো আছে, 4টা পোস্ট। এটা হচ্ছে সিঙ্গেল করেছে, সিঙ্গেল কলাম 2টা করে পোস্ট। আবার এটাকে স্ক্রল করেছে, স্ক্রলিং ব্লক। নিউজ ইন ব্লগ, নিউজ ইন পিকচার মানে ছবি দিয়েছে, ছবিগুলো থাকবে, সেই ছবিগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছে। এই রকম জিনিস আপনার দ্বারাও সম্ভব এবং আপনি করবেন এই থিমটা। তো প্রথমে দরকার এই থিমটা আপনাদের সাথে শেয়ার করা। আমি ক্লাস শেষে ক্লাসরুমে আপনাদের সাথে এটা শেয়ার করে দিব, গুগল ড্রাইভের লিংক, অসুবিধা নেই। থিমটার কোনো আচ্ছা, গতদিন একটা প্রশ্ন করেছেন নাল থিম, তারপর হচ্ছে যে এই জিনিসগুলো নাল থিম কখনো ব্যবহার করবেন না। নাল থিম হচ্ছে যে পেইডের মতো, কিন্তু পেইড না, ট্র্যাকিং করা, ভিতরে কোড থাকতে পারে, আপনার সাইটটা ডাউন হয়ে যেতে পারে, হোস্টিং এ প্রবলেম হতে পারে, আপনার সাইটের মাধ্যমে পুরো হোস্টিং এও প্রবলেম হতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথম দিক হচ্ছে না, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস যখন যাবে, ভিজিটর বেশি আসা শুরু করবে, তখন সাইটের প্রবলেম শুরু হয়ে যাবে। এটা ঝামেলা আছে। নাল থিম ব্যবহার করবেন না। অনেক জায়গা থেকে ফ্রি ফ্রি থিম পাওয়া যায়, এটাও নেওয়ার চেষ্টা করবেন না, যেমন অথরাইজড ছাড়া। যেমন একটা পুরা পচা জায়গা দেখেন, ডাব্লিউপি লকার, এদের কাছে কোন থিমটা নাই, কিন্তু এরকম জায়গা থেকে খুব মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই ধরনের জায়গা থেকে থিম নেওয়া, মানে সমস্যা আছে। এগুলো আপনাকে শুধু ফ্রি ফ্রি থিম দিচ্ছে। যে সুজন কুমার বলবেন। স্যার আমি বলছিলাম, আমি গতকাল রাত্রে একটা লিংক দিছিলাম, ওইখানে কিছু প্লাগইন ছিল পেইড, যেটা আমি জিয়ান মার্কেটার্স থেকে পাইছিলাম, ওইখানে 300 জনের দিছিল, ওইখান থেকে নিছিলাম। ওইটা কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন, ওটা মাসুম ভাইয়ের আপনি নিয়েছিলেন না, হ্যাঁ, মাসুম হ্যাঁ। ভাইয়ের ওখান থেকে। মাসুম ওকে, ভাইয়ের আমরা একসাথে পশ্চিম রাজাবাড়ি ছিলাম, এখন কুমিল্লা আছে। ওকে, ধন্যবাদ। ভালো, এখনো তাকে তার ইয়েটা ভালো লাগে, এবং তাদের ওই হইচই অফার দেখে আমার মানে ফট করে মনে পড়ে গেছে তার কথা, যে উনি মাঝে মাঝেই দেন এরকম, এবং অনেক ভালো ইয়ে করেন, হার্ড ওয়ার্কার, একজন স্টার্টআপ হিসেবে অনেক হার্ড ওয়ার্কার উনি, এবং ওনার টিম নিয়ে ভালো কাজ করছেন। কোভিড-19 এর সময় পর্যন্ত ওনার, এখন তারপরেও কাজ চলছে। আর হ্যান্ড বোধহয় আরেকজন রেজ করেছেন। জি স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমি কালকে ওই ডিভির কাস্টমাইজ করতে যাই, দেখি যে ওইখানে একটা বিষয় যে ডিভি চাইল্ড থিম মেট্রিক, ঠিক আছে, এই চাইল্ড থিমটা আসলে কি? আমরা যেমন আস্ট্রার ওই যে ডক্টরের যে টেমপ্লেটটা ব্যবহার করতেছি, এটা কি ওইরকমই ডিভির কোনো আলাদা কোনো টেমপ্লেট নাকি না? এই চাইল্ড থিমটা আসলে কি, এটা যদি একটু বলতেন। না, এটা হচ্ছে যে এটা হচ্ছে চাইল্ড থিম এবং মেইন থিম, এটা নিয়ে কথা হবে, সমস্যা নেই। আপনি যে আস্তারা যেটা দেখলেন, এগুলো সব ডেমো। আস্তারাতে যেগুলো দেখেছেন প্রত্যেকটা স্টার টেমপ্লেট, এই দেখেন এদের যে হচ্ছে ডেমো দিয়ে রাখছে, এবং এখানে কয়েকটা বসানো জিনিস আছে, ফ্রি এবং পেইডও আছে। যেমন আপনি অল অল যখন দিবেন, প্রফিটটা কোথায়, এরা কেন আপনাকে এটা দিয়েছে, প্রফিটটা অন্য জায়গায়, এর পেইড ভার্সন আছে। তার পেইড ভার্সনে যখন যাবেন, ওরা তখন আপনার কাছ থেকে আসলে ইয়েটা নেন, কারণ ফ্রিতে অনেক কিছু করা যাবে না। আর চাইল্ডের ব্যাপারটা এটা আসবে, সমস্যা নেই, একটু অপেক্ষা করেন, আসবে। তো যাই হোক, এরকম ডাব্লিউপি লকারের মতো সাইট দেখালাম, কিন্তু এটা নিয়ে ব্যবহার করবেন না প্লিজ। এখান থেকে অনেক কিছু ডাউনলোড করা যায়, বাট করার চেষ্টা করেন না, ভালো হবে না। জাস্ট দেখানোর জন্য আমি দেখালাম, এটা দেখবেন না। আর আপনার সাথে যে থিমটা আমরা শেয়ার করব, একদম পিওর কালেকশন, কোনো অসুবিধা নেই, এর মধ্যে থিমের মধ্যে কোনো ভেজাল নেই। ওকে, আমরা এটা নিয়ে কাজ করব। তো কাজ করার আগে দুটা জিনিস স্যার, আমরা, একটা পেইড থিম কি একজন কিনে অনেকে ব্যবহার করতে পারে? এটা কি কোনো লিমিটেশন আছে? এটা কয়েকটা ব্যাপার আছে। এটা কয়েকটা ব্যাপার, যদি কি এর ব্যাপার থাকে, কি মানে নাম্বার, যেটা রেজিস্ট্রেশন কি নাম্বার
যে ব্যাপারটা থাকে, এইটা একটা বিপদ আছে। যদি সিঙ্গেল হয় তাহলে লাইসেন্স, যদি এজেন্সি যদি সিঙ্গেল ডোমেইন হয় তাহলে একবারই ব্যবহার করতে পারবে, অ্যানাদার টাইম ব্যবহার করতে পারবে না অ্যানাদার ওয়েবসাইটে। কিন্তু যদি এজেন্সি হয়, এজেন্সি লাইসেন্স ফি হয়, তাহলে দেখা যাবে আনলিমিটেড ডোমেইনে অ্যাড করা যাবে। এজেন্সি লাইসেন্স ফির প্রাইসটা বেশি। আমি অনেকগুলো থিমে কাজ করেছি যেগুলোর কোনো কি নাই, বাট কাজ চালা যাচ্ছে। যেমন তার মধ্যে একটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপারের কি আমার কাছে নাই, আমি জাস্ট কিন্তু কপিটা জেনুইন কিন্তু কি নাই, আমি চালাই গিয়েছি, সমস্যা নেই, চলছে। আবার যেমন আভাটা থিম, অ্যাভাটার হচ্ছে যে কি আমাদের সাদত স্যারের কাছে আছে, ওটা উনি শেয়ার করেন এবং চলছে, এটা নিয়েও সমস্যা নেই। আবার এই যে সাইফা, এটা যে ভাষণটা দিব সেটা আপডেট করতে পারবেন না শুধু, কিন্তু চলবে। হ্যাঁ, এটা নির্ভর করে কয়েকটা পলিসির উপর। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ক্লায়েন্টের সাথে সেভাবে কথা হয়, উনি যদি জেনুইন থিম যেটা নিচ্ছেন, আপনি জেনুইন থিম যে অপশনটা নেবেন, সেই অপশনটাই আপনি থিম ফরেস্ট থেকে সরাসরি নিলেন। ক্লায়েন্ট যদি এফোর্ড করে যে আমার এই যে $1 খরচ হবে, $1 খরচ হবে, আমরা কয়টা থিম পেতে পারি তার চেয়ে এটা বলেন যে কাস্টমাইজ শিখবো কয়টা, সেটা হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা দেখা যাক কয়টা আপনাদেরকে দেওয়া যায়। দিলাম অনেকগুলো, বাট আমরা শিখলাম না, তাহলে মুসিবত। তো জি এটা যে স্যার, এক রেগুলার একটা লাইসেন্স, থিমে দেখি কাস্টমাইজেশন এক এক রকম, মানে এক এক রকম। আস্ট্রার হ্যাঁ, যেমন আপনি এলিমেন্ট দেখাইলেন, আবার ডিবির জি দেখলাম আরেক রকম, ডিবি থিম এডিটর ওইটা আলাদা। সো এইগুলা আসলে একটু এটা আলাদা হচ্ছে টাইপের। ডেভেলপাররা করে আলাদা আলাদা ভাবে। সব ডেভেলপার তো একরকম ভাবে করে না। তো যাই হোক, যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা এইটা এক একজন এক এক অবস্থায় নিবে। তো আপনি কি করবেন, কি অবস্থায় নিবেন? ক্লায়েন্ট যদি এফোর্ড করেন, বারবার যেটা বলছি, ক্লায়েন্ট যদি এফোর্ড করে তাহলে তাকে এই সেইভাবে থিম দেওয়া যাবে, জেনুইন থিমটা দেওয়া যাবে। যেমন এই যে দেখেন রেগুলার লাইসেন্স, এটা একটা কথা বলছে। আবার এই জিনিসটা যদি এক্সটেন্ডেড লাইসেন্স হয়, এক্সটেন্ডেড মানে আপনি একাধিক মানে ইয়েকে চেঞ্জ দিতে পারবেন, তার জন্য আপনাকে অ্যাপ্রক্সিমেটলি $6,000 আপনাকে পে করতে হবে। সিঙ্গেল লাইসেন্সের জন্য 69, মানে 100 গুণ আপনার এটা বেড়ে গেল, 100 টাইমস। তো এটা আবার মানে আমাদের জন্য কষ্টকর। যাই হোক, আমরা একটু শুরু করি। আমরা এখানে যে অপশনগুলো গিয়েছিল আমাদের, আপনাদের তো আলাদা আলাদা আমি সাবডোমেইন করতে বলেছি, আমি করলাম না, আমি সিঙ্গেল ডোমেইনের উপরেই চালাচ্ছি সবকিছু। তো এইখানে এসে থিমটা আপলোড দুই ভাবে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব আমি। সাইফা থিম যেটা আপনাদেরকে দেওয়া হবে, এবং এটাকে আনজিপ করে নেবেন। আনজিপ করে নিয়ে এখানে দেখেন ডকুমেন্টেশন আছে, লোগো আছে, সাইফা স্যাম্পল কন্টেন্ট আছে, এগুলো অনেক কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা সাইফা যে থিমটা, এইটা আমরা হচ্ছে যে নিব, এটাকে আপলোড করব, এটাকে থিম সেকশনে যে আপলোড করব। তাহলে দেখি থিম সেকশনে যে কিভাবে আপলোড করা যায়, আমরা এখন জানি, আমাদের কোনো সমস্যা নেই। অ্যাপিয়ারেন্স থেকে থিমস। আচ্ছা, আমাকে একটু 10:55 একটা কিছু মনে করে দিবেন যে আপনাদের 11টায় পরীক্ষা আছে। ওকে, তো এখান থেকে কি করব, অ্যাড নিউ করে আপলোড থিম ব্রাউজ করব। থিমটা কোথায় রেখেছি, থিমটা এখানে রেখেছি। সিম্পল 4.5 মেগাবাইটের একটা থিম। যখন আপলোড করবেন তখন এটা জিপ করে থাকবে, মেইন ডকুমেন্ট ইয়েটা সেটা আপনার আলাদা থাকলো, কিন্তু আপনার এই জিনিসটা ছোট্ট এটা জিপ করা থাকবে, জিপটাই আপলোড করবেন। জিপ আপলোড করলে এটা কাজ হবে। আমি কিন্তু তাহলে আপনাদের ক্যাটাগরি 4-5-6টা
ক্যাটাগরি চাচ্ছি এবং 10টার মতো পোস্ট, যার ফলে এই থিমটা কাস্টমাইজ করতে পারবেন। এটা থিমটা শেয়ার, এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড জিপ, সেটাকে আপলোড করবেন। আমার একটু সময় নিচ্ছে আমার ইয়েতে। স্যার আমরা অনেক সময় স্যার টরেন্ট থেকে অনেক আপনার পেইড থিম ফ্রিতে পাই, এগুলা কি ইউজ করা রিস্কি হবে? সোর্সটা কে দিচ্ছে? অনেকে 300 টাকা মাস নিচ্ছে, 300 টাকা এক থিম নিচ্ছে, এরকম অনেক জায়গা আছে। যেমন আমরা যদি ইচ্ছা করি এই থিমগুলো কিন্তু সেল করা যায়, কিন্তু এথিক্যাল ব্যাপারটা ঠিক হবে না। আমরা পেয়েছি, আমরা আপনার সাথে শেয়ার করছি, হ্যাঁ, এইটা জিনিসটাকে যদি আমি বাই সেল পর্যায়ে নিয়ে যাই, এটা জিনিসটা খুব খারাপ। যেমন এই যে গতদিন আমাদের চ্যাট হোয়াটসঅ্যাপের গ্রুপে একজন আমাদের একটা জিনিস শেয়ার করেছেন, এটা রিলায়েবল সোর্স, ওনারা যেভাবে এটা সেই জন্য কারো কাছে যখন পাবেন জিজ্ঞেস করুন ভাই এটা কই থেকে পেয়েছেন। মানে কালেকশন, কবির কালেকশন বানাই দিলাম, বাট কবির কালেকশন হচ্ছে যে আপনার কই থেকে কবির এটাকে চোরাই ভাবে নিয়ে আসলো কিনা, কিংবা নাল থিম গুলোই বলছে কিনা যে ফ্রেশ। এই থিম, এটার চেক, থিম চেক প্লাগইন আছে, আমরা সেটা দিয়েও দেখতে পারবো যে প্লাগইনসে একটা থিমের চেক করা যায় যে কোনো হিডেন কোড আছে কিনা। আমার একটু সময় নিচ্ছে। এইভাবে যদি আপলোড না হয় তখন আমরা আবার বুদ্ধি করে এটাকে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেল থেকে আমি আবার আপলোড করে দিতে পারবো। আমি আর মেইন ওইগুলো থিমেই আমি চেষ্টা রেপুটেটেড করছি, একটা গ্রুপ থেকে পাইছিলাম, এই অ্যাপিয়ারেন্স কারণে থেকে। শেয়ার করছি। না না, আপডেটটা আমি জানি, আমি বললাম তো হইচই নামটা দেখে আমি ওই মাসুম ভাইয়ের কথা মনে পড়ে গেছে আমার। ওকে স্যার। জায়ান্ট মার্কেটারের আলাদা একটা নাম আছে, হ্যাঁ, আলাদা নাম আছে। বললাম তো আমরা আমরা পশ্চিম রাজাবাজার যখন একসাথে ছিলাম, ওনারা ও 5 তলায় ছিল, আমি 6 তলায় ছিলাম। আপলোড যদি সময় নিচ্ছে, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলেন। এখানে আপলোড হচ্ছে তো, তখন আমরা সময়টাকে কাজে লাগাতে চাই। অফ হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন আমরা জিনিসটা যদি ছেড়ে দিই তাহলে থিম সেকশন এটা পড়ে থাকবে কারেন্ট। তো আমরা চাচ্ছি যেটাকে অ্যাক্টিভ, আমরা এখানে অ্যাক্টিভ। প্রতিটা থিম, যেমন একটু আগে একজন সুন্দর করে বললেন যে এক এক থিমের তো এক এক রকমই, আমি কোনটা ঠিক করব। প্রতিটা থিমের কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন ওরা বলবে যে আমার সাথে যদি কাজ করতে চান, যেমন আমাদের নেকটারের সাথে আপনি যদি কাজ করছেন, আমাদের নেকটারের যে টার্মস এন্ড কন্ডিশন আছে তার সাথে আপনাকে মিলতে হবে। আপনাদের অনেকেরই সমস্যা আছে, সকাল 10টায় ক্লাস করতে একটু সমস্যা হচ্ছে, এটা যদি 12টার সময় ক্লাসটা হতো, কিংবা 3টার সময় হতো, 6টার সময় হতো, কিন্তু কর্তৃপক্ষ কি বলেছে? তারা বলেছে সকাল 10টায় ক্লাস হবে। তার মানে এনাদের সাথে কাজ করতে চাইলে এনাদের টাইমে করতে হবে। আপনি যে থিমটা নিয়ে কাজ করবেন সেই থিমের কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন এই থিমের উপরেই একটা কথা বলছে, দিস থিম রিকোয়ার্ড দ্য ফলোইং প্লাগইনস, এই কয়েকটা প্লাগইন লাগবে। তো বিগিন দ্য ইনস্টলেশন প্লাগইনস, আপনি এখনই বিগিন করতে মানে শুরু করতে পারেন। আবার ডিসমিস দ্য নোটিশ, আমার কি লাগবে না লাগবে আমি পরে দেখব। মানে সবগুলো প্লাগইনে যা যা বলবে সাথে সাথেই যে করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু এই সিদ্ধান্তটা যে আপনি সাথে সাথে করবেন না, এই যে সিদ্ধান্তটা নিলেন, এটার জন্য আপনাকে অভিজ্ঞ হতে হবে। মানে অনেকগুলো প্লাগইনস আপনি নিয়ে ঘাটাঘাটি করতে হবে, চেষ্টা করতে হবে, দেখতে হবে, তারপর না আপনি এটা বলতে পারেন যে এইটা আমার দরকার আছে না নাই। যেমন এই থিমে আসার সাথে সাথে আমাদের গত থিমে ও কমার্স একটা মানে প্লাগইনস অ্যাড হয়ে গিয়েছিল। কারণ গত মানে যে ডেমোটা আমরা আপলোড করেছি, তো এটা তো আমার ও কমার্স এখন দরকার নেই। তো আমার কোনটা দরকার আর কোনটা দরকার নাই, কার সাথে কি ইনস্টল হচ্ছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানাশোনা। মানে এই থিমের ডকুমেন্টেশন, প্রত্যেকটা থিমে, যেমন এই থিম যখন আপনি কাজ করছেন, দেখেন এইখানে কথা ছিল, আমরা গতদিন বলেছি যে অ্যাপিয়ারেন্স যাবেন, কোথাও থিম অপশন পাবেন না। তাহলে কথা দুই হয়ে গেল যে এখানে থিম অপশন কোথায়? গতদিন তো আপনারা বলেন থিম অপশন এখানে আছে। এখন দেখেন এই উপরের দিকে অথবা নিচের দিকে দেখেন, এই যে সাইফা, এই নতুন থিম অপশন বাঁ সাইডে। তাহলে এইটা কই থেকে আসলে? এটা অভিজ্ঞতা এবং এটা হচ্ছে যে আপনার কাজের ধরন, সেটার উপর। আমরা আগের থিমের কিছু থিম মানে প্লাগইনস ইচ্ছেগুলো আমরা অফ করে দিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। যেমন প্লাগইনস থেকে যদি আমরা দেখি,
যে আমাদের কোন কোন থিমে প্লাগইনস দরকার নেই, কারণ এখানে অলরেডি দেখেন 11টা থিম অ্যাক্টিভ হয়ে আছে। আস্তা উইডগেট এটা আমাদের এখন দরকার নাই, এলিমেন্টর এটা আমাদের এখন দরকার নাই, এলিমেন্টর হেডার ফুটার দরকার নাই, স্টার্টার টেমপ্লেট এটা আমাদের ও কমার্স এটা দরকার নেই, ও কমার্স আর্ট এবং রিকভারি এটা দরকার নেই, ডাব্লিউপি ফোরাম লাইট এটা আমাদের দরকার নেই। জাস্ট কি করব, এখান থেকে ডিঅ্যাক্টিভ সিলেক্ট করেছি আর প্রত্যেকটা ধরে ধরে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ ওই থিমটা আমি আস্থা নিয়ে কাজ করছিলাম দেখে সেই জন্য ওটা ছিল। এখন সবগুলো যদি একসাথে কাজ করি তাহলে হবে না। হ্যাঁ, অ্যাক্টিভ আছে কয়টা, ও কাট ফ্লোটা আমাদের দরকার নেই। এখন কোনটা দরকার আছে আর কোনটা দরকার নাই এটা বোঝার জন্য আপনার এর ডকুমেন্টেশন পড়া উচিত। যে থিম, যেমন এইখানে যে থিমটা আছে এই থিমের আসলে কি কি, কেন এই থিমটা এত জনপ্রিয় হলো, কেন 27,000 বার সেল হয়েছে, এটা তো মানে 27,000 বার সেল হয়েছে জেনুইন। এই আমাদের মতো এই যে কবির এরকম শাহাদত এরকম এনারা কতবার যে সাইট গুলা থিম গুলো ব্যবহার করেছেন যেগুলা অথরাইজড অথবা নন অথরাইজড হবে, তো সেটা এই তথ্য ওদের কিন্তু ওদের কাছে নেই, সেই তথ্য কিন্তু ওদের কাছে নেই। তো কখন এই তথ্যগুলো পাওয়া যায়, যখন এই থিমগুলোর আপডেট ব্যবহার করছে তখন কিন্তু আপডেট হবে না, আগের থিমটাই ব্যবহার করতে হবে। ওকে, আমরা তাহলে আমাদের ইয়েতে চলে যাই। অনেকগুলো প্লাগইনস আমরা চেঞ্জ করে মানে রিমুভ করে দিয়েছি। এবার দেখেন এই যে ও কমার্স থিম এগুলো নেই। আপনি এখান থেকে এটা কই আসলো, এটা অভিজ্ঞতা থেকে। যেমন আপনি এখন লগইনাইজার আপনি আউট করে দেবেন, লগইনাইজার জিনিস সিকিউরিটি ছিল, এটাকে তো আউট করতে চাচ্ছি না, এটা আমার দরকার। তাহলে 3টা অ্যাক্টিভ থিম 8টা ইনঅ্যাক্টিভ থিম, যেগুলো ইনঅ্যাক্টিভ তাকে ফেলে দিই তাহলে আমার সাইটটা আরো হালকা হয়ে যাবে। একটু মাথায় রাখেন ব্যাপারটা। যে থিম নিয়ে কাজ করছেন সেই থিমের কি কি প্লাগইনস আপনার এখানে ইনস্টল হচ্ছে সেটা আপনার খোঁজা উচিত। আপনার চোখে মানে আপনার মাথায় থাকতে হবে যে কতগুলো থিম ছিল, কতগুলো অ্যাক্টিভ ছিল। হোয়াটসঅ্যাপে অ্যাড, আমরা গ্রাফি ওয়ার্ডপ্রেসের ইয়েতে লিংক দেওয়া আছে, ওখান থেকে অ্যাড হয়ে নিতে হবে। ক্লাসরুমে লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ট্যাগ দিয়ে একটা পোস্ট আছে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে, তো আসুন তাহলে আমরা আচ্ছা থিমটা দেখতে কিরকম হয়েছে দেখি তো, মানে হোম পেজটা এত সুন্দর দেখালাম যে এদের এখানে হয়েছে, আমাদের হয়ে গেছে নাকি? কি কথা, হবে? হবে না, আমাদের তো কোনো কন্টেন্ট নেই, আমাদের শুধু খালি একটা ফ্রেম ডেমো টেক্সট, আমাদের যে যে ইয়ে ছিল সেইটা ধরে নিয়েছে, প্লাগইনস এর যেটা ডেমো কন্টেন্ট গুলো ছিল সেটা ধরে নিয়েছে, ধরে নিয়ে এই যে এই অবস্থায় রেখে দিয়েছে। আসেন এটাকে আমরা সাজায় গুছাই রেডি করতে পারি কিনা। তো এইটার সাইফা এখান থেকেও যেতে পারবেন, আবার ড্যাশবোর্ড থেকে সেখানেও সাইফা যেতে পারবেন। এক একজনের হচ্ছে ডকুমেন্টেশন এক এক রকম, ডকুমেন্টেশন গুলো কই পাওয়া যায় সেটা আগে দেখি। এটা আমরা উপর থেকে মেনু থেকে গিয়েছি, আবার বাঁ সাইডে যাবে। এই দেখেন এখানে ভিতরের অপশন যাওয়ার আগে আমরা একটু আগে দেখি যে এখানে বলছে ডকুমেন্টেশন, এই যে এইটা আমরা ক্লিক করব। এই থিমটা কি করে কাজ করবে, কিভাবে কাজ করবে সেটা আপনার এখানে দেখানো আছে। শুরু থেকে দেখেন একদম কি সুন্দরভাবে দেওয়া আছে, আপনি কি কাজে লাগবে, এই ডকুমেন্টেশন কেন জানা উচিত। যেমন বিসিএস এর তো অনেকে আবেদন করেছেন, প্রথমবার নিজে নিজে কি আবেদন করতে যে ওনার যে মানে কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু একটা ডকুমেন্টেশন দেওয়া থাকে, কিভাবে পেমেন্ট করতে হবে সেটা কিন্তু একটা ডকুমেন্টেশন দেওয়া থাকে। তাহলে এই জিনিসটা যে আপনি কিভাবে করবেন সেই জিনিসটাও এখানে থিমের এটা নিয়ম, আপনি থিম নিয়ে ডকুমেন্টেশন কিভাবে হবে সেটা আপনাকে লিখে দিতে হবে। এবং সেটা হচ্ছে যে একটা ল্যাপটপে কয়টা ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ করা যায়, একটা ল্যাপটপে না, শব্দটা হবে যে একটা ওয়েবসাইটে। ল্যাপটপে আপনি যদি ইয়েতে কাজ করেন, লোকাল সার্ভারে কাজ করেন, আপনি একাধিক করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি ওয়েবসাইটে কাজ করেন তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা সাবডোমেইন করছি, সাবডোমেইন করে প্রতিটা সাবডোমেইনে একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। আমরা প্রতিটা সাবডোমেইনে একটা করে করলাম, সমস্যা কি? হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার নেক্সট আসেন এইটা নিয়ে যেটা পড়ার কথা বলছি, ইনস্টলেশন।
দেখেন আপলোড বলছে সাইফা এফটিপি টু ওয়ার্ডপ্রেস। এফটিপি হচ্ছে এফটিপি যে সফটওয়্যার গুলো আছে সেটার মাধ্যমে আপনি এখানে আপলোড করতে পারেন যে জিনিসটা করা হলো, মানে ফাইল ম্যানেজার থেকেও যেটা করা যায়, কন্ট্রোল প্যানেল, ফাইল ম্যানেজার। তারপর হচ্ছে আমরা কতদিন দেখেছি যে একটা থিম কি করে আপলোড করতে হয়, একদিন আগে বোধহয় দেখলাম যে ফাইল ম্যানেজার, দেন হচ্ছে যে পাবলিক এইচটিএমএল, সেখান থেকে ডাব্লিউপি কন্টেন্ট, সেখান থেকে থিম, এভাবে আপলোড করা যায় সেই জিনিসটা এখানে বলছে। আবার এখানে বলা আছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থিমস, সেখান থেকেও আপনি এখানে করতে পারেন। যেমন আপলোড দ্য ফোল্ডার কল্ড সাইফার ডাব্লিউপি কন্টেন্ট, থিমের মধ্যে যেতে হবে। ইনস্টল সাইফার ফ্রম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, কি করে ইনস্টল করতে হয় সেটা সুন্দর করে 1 মিনিটের একটা ভিমিওর ভিডিও দেওয়া আছে। এবার বসেন, এবার আর কাউকে লাগবে না, আপনি নিজে ইয়ে হয়ে যাবেন। এখানে কোনো সাউন্ড নেই, আশা করি দেখতে পাচ্ছেন আমার ভিডিও নাকি? দেখেন কি করে যে আপলোড, এটা আগের ভার্সনের, অনেক আগের ভার্সনের আপনার হচ্ছে ওরা ওয়ার্ডপ্রেস সেটাই রেখেছে কি করে যে করবেন। আবার এক্সট্রাক্ট করতেছে, এক্সট্রাক্ট করার পর আবার ভিতরে ঢুকলে যে সাইফার ভিতরে আগে 2 মেগাবাইট ছিল, এখন সেটা 4 মেগাবাইট করছে। সাইফা ইনস্টল নাও, যে জিনিসটা আমরা করলাম, এটা ওল্ড ভার্সনের ওয়ার্ডপ্রেস ইন্টারফেস। আমরা বর্তমানে কততম ভার্সন ব্যবহার করছি একজন বলবেন? 5.5। আর এইখানে একটু নজর দিয়ে দেখেন 3.4.1 ভার্সন, অনেক আগে। অনেক আগে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওল্ড ভার্সন ডাউনলোড, আপনি যদি শখ হয় যে আমি একটু পুরাতন ভার্সনও ডাউনলোড করে দেখবো, কাজ করব, একটা ওল্ড ভার্সনের একটা মজা ছিল কি, অনেকেই স্বীকার করবেন ওল্ড ভার্সনের আপনার হচ্ছে যে অনেক হালকা ছিল, ওয়েট কম ছিল, অনেক অনেক। দেখেন ভার্সনের 4. উনি কত ভিডিওতে দেখালেন উনি আমাদের 3.4.1, 3.4.1। এইটা 2012 সালে রিলিজ হয়েছে, জুনের 27 তারিখে। বুঝছেন 3. আমরা হচ্ছে যে 20 সাল, 8 বছর পর ওই একই ভিডিও দেখছি, কিন্তু কারো কোনো সমস্যা হবে না, কারণ বর্তমানে যে ভিডিওটা আছে আর ওখানকার ভিডিও ইন্টারফেস চেঞ্জ হতে পারে, বাট পদ্ধতি একই, কালার চেঞ্জ হতে পারে বাট পদ্ধতি একই। আর বর্তমানে যেটা চলছে, আমরা যদি টপে যাই 5.5 যেটা গেছে 11ই আগস্ট, লাস্ট আপনাদের কোর্স শুরু হওয়ার কয়েকদিন আগে এটা হচ্ছে যে রিলিজ হয়েছে লেটেস্ট। ওকে আসেন তাহলে এখান থেকে ওরা বলছে যে আপনি এইভাবে করবেন, এটা তো তাহলে সোজা জিনিস। এর ডকুমেন্টেশন দেখে মজা আছে, ইংরেজিও আছে প্লাস সাথে ভিডিও আছে। তারপর আপডেটিং ওয়ার্ডপ্রেস থিম, আপডেট অটোমেটিকলি। ওরা আবার আপডেটের একটা কথা বলছে কি, আপডেটের মজাটা হচ্ছে কি, আপনি ওল্ড ভার্সন কোন একটা মানে সাইফার থিম পেয়েছেন, ইউ ক্যান ডাউনলোড মোস্ট কারেন্ট ভার্সন ফ্রম ইয়ার থিম ফরেস্ট অ্যাকাউন্ট। 12 সালেও যে ডকুমেন্টেশনে যে তারা যেটা বলেছে থিম ফরেস্ট, এখনো এসে সেই থিম ফরেস্টের কথা বলছে। মানে আপনি যদি জেনুইন ওনার হন, আপনি যদি কেনেন, তাহলে এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি লেটেস্ট ভার্সনটা পাবেন। ওরা কিন্তু বলছে না যে আপনি মানে ক্র্যাকিং ভার্সন ইউজ করেন, ওরা কিন্তু বলছে জেনুইন ভার্সন। ওরা বিজনেস পলিসি অবশ্যই যাবে। আমরা এই জিনিসটা আপাতত আপডেটিংটা করছি না। ইনস্টলিং স্যাম্পল কন্টেন্ট, যেটা হচ্ছে ডেমো সাইট ডাটা ইম্পোর্ট, সেটা ডেমো আমরা কিভাবে করবো সেটাও এখানে দেখা যাচ্ছে। ম্যানুয়ালি আপলোডিং এক্সএমএল ফাইল দরকার নাই, হাউ টু ইনসার্ট স্যাম্পল ডাটা কিভাবে করবেন, মাইগ্রেটিং ফ্রম অ্যানাদার থিম, অন্য একটা থিম আছে সেখান থেকে মাইগ্রেট করে নিয়ে আসবেন ওই থিমের। ওটা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, আপনার হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ধরুন এখানে যে বাংলা লেখা আছে, যে ইংরেজি লেখা আছে, কই গেল, ব্রেকিং নিউজ, এটাকে ধরেন যে সর্বশেষ সংবাদ অথবা সব শেষ
পোস্ট, এরকম অনেক জিনিস যদি আপনি দিতে চান, তাহলে এখানে ট্রান্সলেশনের জায়গায় ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, হাউ টু অ্যাক্টিভ দ্য আরটিএল ভার্সন, ইনস্টল দ্য আরটিএল ওয়ার্ডপ্রেস ব্লক, অ্যাডজাস্ট অটোমেটিক্যালি, আপনি যেভাবে কিভাবে এটাকে পারফরমেন্স করবেন, অটোমেটিক্যালি যে কাজ করবে সেই অপশনগুলো, থিম নেভিগেশন, কোনটার পর কোনটা আছে কিনা আছে সব জিনিসগুলো এখানে সে দেখানোর চেষ্টা করছে। অ্যাড হাউস আইকন দ্য মেইন নেভিগেশন, আপনি কি করে সেটা, হাউ টু রিমুভ দ্য হাউস আইকন, সেটা একদম কোডিং এ স্টাইলিং এ যে হাত দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে। মেগা মেনু, মেনু নিয়ে কিভাবে কাজ করবেন, তারপর সেখানে ক্যাটাগরি কিভাবে করবেন, মেগা লিঙ্ক, প্রত্যেকটা ডকুমেন্টেশন, আপলোডিং ইওর লোগো, আপনি লোগো কি করে আপলোড করবেন, কোথায় আপলোড করবেন, হেডার সেটিংস এ গেলে আপলোড লোগো আপলোড হবে, ঠিক আছে। দেন প্রত্যেকটা 1 2 3 3, তারপর 4, 4-এর পর 5 কোথায় গেল, 4, প্রত্যেকটা অবশ্য আলাদা আলাদা 4 5, আপলোডিং কি করে যাচ্ছে সেই অনুপাতে কাজ হবে। হোম পেজ সেটিং কিভাবে যাবে, পেজ বিল্ডার কিভাবে কাজ করবে, সেই অংশটা আমরা এগুলো দেখবো। আমি জাস্ট শুধু আপনাদেরকে ডকুমেন্ট কি করে ব্যবহার করবে, গ্রিড সেটিং কিভাবে করবেন, এরকম একটা ডকুমেন্টেশন, একটা ক্যাটাগরি লাগবে এবং তারপর লাগবে একটা থিম। আমার কথা কি শোনা যাচ্ছে? কেটে কেটে আসছে। জি স্যার, ক্লিয়ার। কেটে কেটে আসছে তাই না? আচ্ছা আচ্ছা, স্যার এটা শুনতে পাইনি। শাহাদ স্যার অবজার্ভ করেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার উপর থেকে একটু বলি যে এই যে এখানে ডকুমেন্ট যে অপশনগুলো আছে, যে আপনি কি করে কাজ করবেন, যেমন এই অপশনটা দিয়ে আপনাকে কি বলতে হবে যে স্লাইডার পজিশন, স্লাইডারটা কোথায় থাকবে, রাইট উইডগেট একটা থাকবে এবং স্লাইডারটা এখানে ধরা যায় 75% স্লাইডার থাকবে, মানে 70% ধরা যায় এখানে স্লাইডার, এবং এখানে হচ্ছে ফুল হোম পেজ ফুল স্লাইডার, নাম্বার অফ পোস্ট 5টা থাকবে। এই যে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো আপনার, এবং হাউ টু কাস্টম স্লাইডার ফিচার, স্লাইডার কি করে ফিচার করে, তারপর হচ্ছে যে স্লাইডার ম্যানেজার কিভাবে কাজ করছে, কাস্টম স্লাইডার ফর পোস্ট, ফিচার ইমেজ, সেট ফিচার ইমেজ ইন ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, একটা ওয়ার্ডপ্রেসে কি করে ফিচার ইমেজ অ্যাড করতে হয়, যে জিনিসটা আপনারা এখন জানেন, প্রত্যেকটা একটা ভিডিও করে 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 আপনাকে দিচ্ছে। ভিডিও করে করে আপনাকে দিয়েছে। কেন দিয়েছে, এর লাভটা কি? এর লাভ আছে, আপনি যদি এই ভার্সন নিয়ে আপনি ইউজ করতে থাকেন, দেন আপনি আবার এটা নিয়ে সাইট রেডি করবেন, আরেকটা ভার্সন ইউজ করবেন কিংবা আরেকটা লাইসেন্স দিবেন, এটা হচ্ছে প্রফিট। এবং এটা দেখেন সিঙ্গেল পেজ, আমরা কিন্তু ইনস্টল থেকে শুরু করেছি, চলছে, ইনসার্ট অ্যাড থেকে শুরু করে অনেক অনেকগুলো আছে, আমরা শেষ পর্যন্ত আর গেলাম না, আমরা নিজেরা এখন কাজ করব। আচ্ছা, যার পার্টিসিপেন্ট নেম ওই যে এখনই জয়েন করতেছেন, ইজি বিজি 1 2 3, এগুলো নামগুলো দেওয়া উচিত, প্রত্যেকের নিজেদের নাম, মানে জুম ক্লাসে রাখা তাদের সুবিধা হয় বুঝতে কে আসলেন। এই জিনিসগুলো আমরা, এটা একটা ডকুমেন্টেশন, যেই ডকুমেন্টেশন আপনারা, আমি আপনাদের কাছে দিচ্ছি, যে এই ডকুমেন্টেশন আপনি নিজেও আপনি ডকুমেন্টেশন আপনি নিজেও কাজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে দেই, এই লিঙ্কটা আপনার কাছে দেই, থিমটা আমি পরে দিচ্ছি, থিমের যে ব্যাপারটা, সেই থিমের ব্যাপারটা আপনাকে আমরা ক্লাসরুম শেষে, মানে ক্লাস শেষে আপনাদের শেয়ার করব। লিঙ্কটা দেখেন একটু ওপেন করে, লিঙ্কটা কি আপনারা পেয়েছেন? না স্যার, কোথায়? আপনার একটা লিঙ্ক আমি চ্যাট বক্সে পাইছি চ্যাটে স্যার। দিয়েছি, পাইছি স্যার। চ্যাট বক্সে দিয়েছি, একটু পাইছি আপনারা স্যার। দেখেন 2-3 মিনিট, আমি একটু একটু মিউট করছি আমাকে, আপনারা একটু দেখতে থাকুন।
আচ্ছা, আশা করছি আপনারা লিঙ্কটা পেয়েছেন এবং দেখছেন, অসুবিধা নেই, এটা আমরা দেখব, অসুবিধা হবে না। এখন আসেন আমরা এটাকে কি করে শুরু করব। শুরুটা আমি আগেই এটা শুরু করি না, আমরা একটু পরীক্ষা মানে মাঝখানে ইয়ে পড়ে যাবে। এক্সাম স্যার হ্যাঁ হ্যাঁ 11টা 11:55, হ্যাঁ বলেছিলাম যেহেতু এখন হচ্ছে যে আমাদের ইয়ে আছে, এক্সামটা হবে, এক্সামের মাঝখানে আবার এগুলো না করি, একবারে শুরু করি, এক্সামটা শুরু করে তারপর এটা আবার শুরু করি। এক্সামে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 মিনিট, আপনাদের কাছে 10 মিনিটের বেশি লাগবে না, অল্প 5-6টা প্রশ্ন আছে, আপনারা এটা এক্সাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তাহলে ইমেজ সাইজটা ডাইরেক্টলি পোস্ট, আপনারা যারা বলছেন যে ডাইরেক্টলি একটা পোস্ট সাইজ করার পর সাথে সাথে এখানে পোস্ট হচ্ছে ইমেজের সাইজ, ওইখানে তো একটা ডেট মানে দেওয়া থাকে, মিডিয়াম নাকি লার্জ না থাম্বাল। আর ইন দ্য ডাব্লিউপি ইমেজ রিসাইজ প্লাগইন, এটা তো প্লাগইনের কাজ তো আলাদা। অ্যাডমিন সেকশনের যে সেটিংস আছে, সেই সেটিংস থেকে এই সেটিংসের যে মিডিয়া, সেখান থেকে এটা সেট করে, এখানে যদি আপনি থাম্বাল সাইজ 100 করে দেন, এটাই শো করবে আপনার নিউ থেকে পোস্টে ইমেজ অ্যাড মিডিয়া। অতএব এইটা অ্যান্সারটা হবে সেটিংস থেকে মিডিয়া সেকশন ছিল, অতএব এটা অ্যাডমিন সেটিংস। নেক্সট ছিল কি প্রেজেন্ট ওয়ার্ডপ্রেস ভার্সন, এটা বোধহয় নাম্বারটা এমনি দিয়ে দেওয়া হয়েছে তাই না, 5.5, কিন্তু একজন আবার বলেছেন 5.1.1, দুঃখজনক। এই জায়গাটা হোয়েন রান জ্যাম কন্ট্রোল প্যানেল দ্যাট টাইম মাস্ট বি রান, কেউ বলেছেন অ্যাপাচি, কেউ বলেছে মাইস্কেল, কিন্তু আসলে অ্যাপাচি এবং মাইস্কেল দুইটা দিয়েই করতে হবে। নো অ্যান্সারও বলেছেন 5 জন। জ্যাম কন্ট্রোল প্যানেল যখন রান হয় তখন অ্যাপাচি এবং মাইস্কেল দুটাই রান করতে হয়। ওয়ার্ডপ্রেস রিলিজ অন মে 27, এটা 2003 সালে। 17 সালে বলেছেন, 13 সালে বলেছেন, আসলে তা না, 2003 সালে। I want to download WordPress software. I will go, কোথায় যাব? আমরা wordpress.com এ যাব না, আমরা wordpress.org তে যাব। এই চারজন যে ছোট্ট একটা ভুল করেছে, এটা একটু বিরাট ভুল। On which of the following database can WordPress be installed by default? By default MySQL হয়, ধন্যবাদ। Oracle database, যেটা আরো বিশাল। Microsoft SQL সার্ভার, সেটা হচ্ছে SQL সার্ভার যেটা, সেটা আর একটা তো নাই, অতএব অ্যান্সারটা হবে হচ্ছে যে MySQL। What is HTML? দেখেন, ইনি যিনি বলছেন এনারটাও ঠিক, কিন্তু এখন ভালো করে তাকায় দেখেন, বানানের ভুল আছে, যার ফলে আমাদেরকে পরীক্ষার সময় অনেক সময় বলা হয় যে প্রশ্নে যে ভুল থাকলেও উত্তর দিব। আসলে দেখেন, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মেকআপ ছোট ছোট চোখের ভুল, যার ফলে 3 আর 2 এই 5 জন একটু চোখের ইয়েতে গেছে। আচ্ছা, ইন অর্ডার টু ডিসপ্লে উইডগেট the user must set the show property on the desired widget or true, এই ধরনের কোনো কথা নেই। drag and desired widget to the sidebar, add the desired widget to the post, change the source code, না, drag and desired আপনি in order to display widget, আপনি যদি এখানে যদি কোনো উইডগেটে আপনি শো করতে চান, তাহলে আপনি কি করবেন, অ্যাপিয়ারেন্স থেকে উইডগেট, আমরা 2011 থিমের ফুটার 1, 2, 3 তিনটা দেখেছিলাম, সেখানে আমরা করেছি কি, এবং সেখানে কোডে ভিডিও, আমাদের কোডেও আমরা দেখেছি যে এখানে ধরে আমরা এর টেনে নিয়ে যেতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ, অথবা এটাকে আমরা ডিলিট করে দিয়ে এই জায়গা থেকে নিয়ে আমরা ফার্স্ট উইডগেট অ্যাড এরিয়া এরকম দিতে পারি, ড্র্যাগ এন্ড ড্রপ।
সেই এটা আমরা এখানে দিতে পারি। তো ড্রাগ এন্ড ডিজায়ার দ্য উইকেট টু দ্য সাইড বার। সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম 100% সবাইকে ওকে করেছেন, ধন্যবাদ। ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি ওপেন সোর্স, এই জায়গায় একদম মানে ঝগড়া বেঁধে গেছে, এটা অ্যান্সারটা নিয়ে বলছি। ওয়ার্ডপ্রেস ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সিএমএস বেসড অন HTML and SQL. WordPress is a free and open source CMS based on PHP and MySQL, মানে SQL যেটা সেটা। তো তাহলে আপনি এটা ট্রু হবে না, এটা HTML বেসড না, PHP এবং হচ্ছে যে SQL যেটা, সো এটা একটা ফলস। তো যিনি অনেকে হয়তো বলছেন, মনে চিন্তা করছেন যে প্রশ্ন ভুল আছে, এই ছিল মোটামুটি অ্যান্সার, এবং যার ফলে আপনাদের 20 মার্কসের একটা এক্সাম শেষ হয়ে গেল। এবং এই 20 মার্কস যারা অ্যাচিভ করেছেন, যারা মার্ক পেয়েছেন, অভিনন্দন। যারা একটু পিছিয়ে আছেন তাদের জন্য শুভকামনা, যে পরবর্তীতে তারা আবার এটাকে রিকভারি করতে পারবে, আর একটু রেসে জোরে দৌড় দিয়ে একটু আগায় নিতে হবে। এই ছিল মোটামুটি আমাদের এক্সামের শীটটা ওখানেই থাকলো, সবাই দেখতে পারবেন, অসুবিধা নেই। এবং যেহেতু এটা রেকর্ড হলো, পরবর্তীতে সময় এটাকে আমাদের মানে ঝালাই করে নেবেন। ছোট ছোট ব্যাপার ছিল, যে ব্যাপারগুলো আপনি জানা দিতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের এক্সাম। আর এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি? স্যার হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজ, এটা হাইপার আর টেক্সট আলাদা আলাদা করে দেওয়া ছিল এক্সামে। হ্যাঁ ছিল, একসাথে চারটাতেই আলাদা করা ছিল। হ্যাঁ একসাথে হবে, ঠিক আছে, যে তিনটাতেই আলাদা করেছি। জি স্যার। এগুলো ইয়াতে নেই, সব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো ঠিক আছে, আমরা আমাদের পরীক্ষা শেষ, সবাইকে অভিনন্দন। নেক্সট এক্সামটা আবার বেটার দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট এক্সামের মজাটা আমি একটা দেখাবো। আমি যে কোনো একটা লিঙ্ক থ্রো করে দেব, সেই লিঙ্কটা পড়াশোনা করবেন, সেখান থেকে আমরা একটা এক্সাম নিয়ে নিতে পারি। আবার একটু বলা হবে, বলে আমরা সেই টাইম অনুযায়ী এক্সামটা দিব। সেটা কোন দিন হবে সেটা পরবর্তীতে। 75 রোল পাচ্ছি না, কেন পাচ্ছেন না? 75 রোল নাই তো। 75 আব্দুল রহিম আছেন। আবার সেই জিরো আর জিরোর ব্যাপারগুলো নিয়ে চলে আসছে। আপনি অনেকে জিরো দিয়েছেন, অনেকে শেষ স্যার, পরীক্ষার সময় শেষ, আমরা ক্লাস শুরু করছি। ওকে, আমরা তাহলে শুরু করি। আবার এই জিরো আর জিরো নেই, এই নিয়ে ফাইনাল পরীক্ষা, ভর্তি পরীক্ষা যা হয়েছে। ওকে, আমরা এগুলো সব ক্লোজ করে দিই, পরীক্ষা অনেক কিছু হলো। চলে আসুন আমরা আমাদের সাইফা থিম নিয়ে যেটা কথা বলছিলাম, সেখানে আমরা চলে আসব। সাইফার হচ্ছে যে সাইফা সেকশনের থিম সেটিংস, এটা আমরা জানার চেষ্টা করব, কোথায় কি আছে সেটা আমরা জানবো। কোথায় গেল, আসতেছে না। আমরা এটাকে ডিসমিস করতে পারি, আমরা কি নিব না নিব পরে দেখব। তিনটি আমার কথা ক্লিয়ার? এটা আমাকে কেউ জানাবেন, কোনো সমস্যা আছে? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করি। সাইফা থিম, আমি আপনাদের একটা বলি সাইফা থিমের। আচ্ছা, সাইফা থিমের আমি একটা ডেমো আপনাদের দেখাই, আপনারা দেখেছেন। এই যে ভদ্রলোকের ওয়েবসাইটটা আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে থিমের আউটপুট, সাইফা দিয়ে করে। এবং সাইফা অনেক হালকা এবং ইফেক্টিভ একটা থিম, যেটাতে মনে করেন এই 4 মেগাবাইট একটা থিম দিয়ে আপনি মনে করেন একটা সাইট ডিজাইন করে নেবেন। আপনি কাজ করতে পারলে 1 ঘন্টাও লাগবে না সাইটটাকে ডিজাইন করতে। হ্যাঁ, আপনি যদি প্রথমে প্র্যাকটিস শুরু করেন, এটা সিম্পল একটা সাইফা থিম দিয়ে করা, অন্য কিছু না। এটা একটু পরে সময় করে দেখে নিন। আপনাদেরও এরকম কিছু একটা করতে হবে, তার জন্য আমাকে জানতে হবে আগে। আসেন শুরু করি।
প্রথমে আমরা দেখছি যে বাঁ সাইডে অনেকগুলো জেনারেল সেটিংস, হেডার, এডে অনেক কিছু আছে এবং সবকিছু মোড থিমস নিয়ে আছে। আমরা প্রত্যেকটাই জানার চেষ্টা করব, একটু ধৈর্য ধরে বসবেন। জেনারেল সেটিংস, আমি একটু বড় করে নিই স্ক্রিনটা, তাহলে বুঝতে সুবিধা হবে। জেনারেল সেটিংস প্রথমে আসছে কি ফ্রেমড। ফ্রেম দিয়ে বোঝা যাচ্ছে যে এই একটা ফ্রেমের মধ্যে আসবে, মাঝখানে তার গ্যাপ থাকবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেমের মধ্যে আছে, ও একটা ফ্রেমের মধ্যে আছে এবং সাইডে তাকে যত ওয়াইডই হোক কিংবা যত বড় স্ক্রিন হচ্ছে যে পিসি হোক মনিটর হোক সেখানে সে দেখতে পাবে, এবং উপরেও তার একটা গ্যাপ আছে। আবার এখানে আছে বক্স, ডান সাইড বাঁ সাইডে আপনার রাইট এবং লেফটে জায়গা আছে, উপরে আর নিচে কোনো আপনার হচ্ছে যে জায়গা নেই, ফুটারে এবং হেডারে কোনো জায়গা নেই। বাট ফ্রেমে হচ্ছে যে ডানে বামে জায়গা আছে, ও হেডারে এবং ফুটারে একটু অল্প করে জায়গা আছে। এটা হচ্ছে ফ্রেমের মধ্যে পড়ে। একটা থিমের লেআউটটা কোথায় থেকে পড়বে। আরেকটা হচ্ছে ফুল ওয়াইড গেট। আপনি যদি 32 ইঞ্চি মনিটর ইউজ করেন তাহলে সেই 32 ইঞ্চি মনিটরও যাবে, আবার যদি 14 ইঞ্চি মনিটর আপনি ইউজ করেন তাহলে সেই 14 ইঞ্চি মনিটরও আপনার এই জিনিসটা আপনার হচ্ছে যে ভিজিবল হবে। তাহলে তিনটা পার্টি আমরা এখানে জানাবো। ফ্রেম থিমের লেআউট কি নেবেন, আপনার যেরকম ডিজাইন করে দিবেন, আপনার যে ক্লায়েন্ট থাকবে উনি যা চাচ্ছেন, অথবা আপনার যে ডেমো পোর্টফোলিও থাকবে সেটাতে আপনি এই জিনিসটা রাখতে পারেন। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি এটা ফুলও দিতে পারেন, বক্সও নিতে পারেন, ফ্রেমও নিতে পারেন। এখন উনি হয়তো বক্স ফ্রেম বুঝবেন না, উনি বলবেন ডান বামে যেন একটু ফাঁকা থাকে রে ভাই, মানে বাংলা কথা, কোনো ডান বামে যেন ফাঁকা থাকে। যারা থিমের লিঙ্ক খুঁজতেছেন থিমের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ক্লাস শেষ হয়ে, আগে আমরা এদিকে মনোযোগ দিই। ওকে, তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা গেল। নেক্সট পয়েন্টটা হচ্ছে কি কাস্টম ফ্যাব আইকন। ফ্যাব আইকন জিনিসটাকে আমরা এখন জানি আশা করছি। আপনি এই ফ্যাব আইকন এইখানে যেমন আমাদের দেওয়া আছে থিমে প্রত্যেকটা, এদের ফ্যাব আইকন যেটা দেওয়া আছে এখানে আমাদের থিমে যে দেওয়া আছে, এই জিনিসটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। যে ফ্যাব আইকন দিবেন সেই ফ্যাব আইকন এখানে দিয়ে দেবেন। যেমন আমরা যদি চাই এখান থেকে অর্গানিক করে এটাকে আমরা সিলেক্ট করলাম, সেভ সেটিংস। দুইজন হ্যান্ড রেজ করেছেন, সমস্যা বলুন। আর আমার কোশ্চেনটা হচ্ছে যে থিম লেআউট যেটা, সেটা ওই ফ্রেমড আর ফুল এর মধ্যে আমি যদি ফুল নেই, ফুলটা আমার কাছে দেখতে ভালো লাগে, এটা কি কোনো সাইটের অন্য কোনো বিষয় কি কোনো ইয়ে করে নাকি ইফেক্ট? না, আপনার চয়েস, আপনার চয়েস, ওকে, এখানে ঠিক কোনো আছে। অপশন নেই। আচ্ছা, আর আরেকজন হাত তুলেছেন, আলামিন। জি স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার এই করে আপনার এই যে এলিমেন্টর দিয়ে মানে সাইট ডিজাইন করা অনেকটাই মানে ইজি লাগে। আপনার এই পাশ থেকে ড্র্যাগ করে টেনে ওই পাশে নিয়ে যাচ্ছি, তারপরে আপনার এডিট করে আপনার আমার ইচ্ছা মতো সবকিছু বসায় দিচ্ছি। তো এত সহজ যে কাজটা, এটা ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কেন কিনে? চাইলে তো ওরা নিজেরাও করতে পারে। ভালো কথা, ও যেটা করতে হয় সেটাই তো জানে না। ও, আমরাও তো অনেক কিছু জানি না। আপনি একটা জিনিস কিনেছেন 500 টাকাতে, আপনারই একজন সহকর্মী 1600 হোস্টিং কিনেছে 1 GB, জি স্যার। আপনি 2 GB কিনেছেন 500 টাকায়। মানে স্যার তো অনেক বেশি এখন সহজ হইলেও অনেকে বিষয়টাই বুঝে না। এখানে একটা কথা হচ্ছে যে উনি এগুলো হ্যাসেল, অনেকের কাজ হচ্ছে যে সবাই যদি সব কাজ করে, একই কাজ যদি আমি হচ্ছে যে পিয়ন, আমি দরজা খুলছি, আমি রুম পরিষ্কার করছি, আমি সিগনেচার করতেছি, আমি বেয়ারার কাজ করছি, সবগুলো যদি আমি করি তাহলে প্রতিষ্ঠান চলবে না। যে যে সেকশন সেই সেই সেকশনে যাবে। ক্লায়েন্ট অত টেনশন নেই, তার কথা হচ্ছে যে ভাই ডোমেইন হোস্টিং দিয়েছি, আপনি পেমেন্ট করেছি, আপনি এখন আমাকে সাইটটা ডিজাইন করে দেন, তারপর আমি আর কোনো কিছু দেখবো না। হ্যাঁ, এটা হচ্ছে বুঝতে ব্যাপার। পারছি স্যার। এক একজনের এক এক পলিসি। আরেকজন হচ্ছে যে আমি কাজ করব, আমি সবকিছু করব। কিন্তু ওই যে দেখবেন এটা বিয়ে বাড়ির ম্যানেজমেন্টে যে দেখা যায় যে আমি ওই বড় যে বর নিজেও রিসিপশনে আছে, আবার ওটা দেখতেছে ওটা দেখতেছে, পরে দেখবেন একটা হেফাজত হয়ে যাবে। ওকে, জি তো স্যার, ফুল থ্যাংক ইউ। বক্স এবং ফ্রেম যেটা নিয়েছিলেন, যার যেটা ইচ্ছা সেটা, আমি পদ্ধতিটা বললাম, আপনি যার যেটা ইচ্ছা সেই অনুযায়ী আপনি এটা নিতে পারবেন। ওকে, সমস্যা নাই, ডিজাইনটা দেখবেন যেটা ভালো লাগবে সেই অনুযায়ী নেবেন। কাস্টম ফ্যাব আইকন, আপনি ফ্যাব আইকন দিয়ে দিলেন, সেই অনুপাতে আপনি কাজ করবেন। গ্যাভেটার হচ্ছে যে আপনি এই যে গ্যাভেটার অপশনটা আছে এখানে আপনি চেঞ্জ করেন, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, এবং সেই জিনিসটা ভিজিবল, যিনি পোস্ট করেছেন তার যে ছবিটা, সেই ছবিটা কি হবে, যিনি অথার
যে পোস্টটা করেছেন এডিটর সেটা নিয়ে একটু প্রশ্ন আর এটা একটু পরে নেই, সেট করে নিতে হয়। মোবাইল ভার্সন এগুলো পরে, রেসপন্সিভ ব্যাপারগুলো পরে আস্তে আস্তে আসবে, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। যে প্রশ্নগুলো করছেন এই প্রশ্নগুলো আছে, একটু অপেক্ষা করুন। ওকে, অ্যাপল আইকন হচ্ছে যে এই জিনিসটা অ্যাপল আইকনের জন্য যে আইকন লাগে 57 পিক্সেল ইনটু 57 পিক্সেল, সেটা আপনি কই থেকে দিয়ে দিতে পারেন। কোনো অ্যাপলের আইফোন রেটিনা আইকন, যেমন আমরা ফ্যাব আইকন ক্রিয়েট করতে যে আমরা দেখেছিলাম একাধারে অনেকগুলো আমাকে আইকন করে দিয়েছে। সেই আইকনগুলো এখানে আপনি পর্যায়ক্রমে দিলে যে ব্রাউজার থেকে, যে ডিভাইস থেকে সবাই যে এটা ওপেন করবে, কেউ যদি অ্যান্ড্রয়েড থেকে ওপেন করে তার কিভাবে তার আইকনটা শো করবে, অ্যাপল থেকে করলে তার আইকনটা কিরকম শো করবে, এই জায়গাটা এখানে দিয়ে দেওয়া আছে। যেমন যেমন দেখেন অ্যাপল আইকন 57, তারপর রেটিনা আইকন এটার হচ্ছে 120 পিক্সেল 120 পিক্সেল, অ্যাপলের আইপ্যাডের জন্য যেটা 72 আইপ্যাডের রেটিনা এটার জন্য। এই অপশনগুলো ওরা বলেছে, মনে করেছে যে অ্যাপল থেকে ওদের বেশি ইউজার ভিজিট করে, সেই জন্য তারা অ্যাপলের আইকন দিয়ে দিয়েছে, যেন একজন মোবাইল ব্রাউজার তিনি তার এই অপশনে আইকনগুলো দেখতে পারেন, ওয়েবসাইটে যেন ভিজিবল হয়, সেই পার্টটা এখানে বলা হয়েছে। নেক্সট ফরম্যাট হচ্ছে টাইম ফরম্যাট। টাইম ফরম্যাট অফ দ্য ব্লগ পোস্ট কি হবে? ট্রেডিশনাল পোস্টটা হচ্ছে যে এখন ঘড়ির টাইম এতটা বাজে, এটা হচ্ছে ট্রেডিশনাল। টাইম এগো ফরম্যাট হচ্ছে এত ঘন্টা আগে সর্বশেষ আপডেট হয়েছে, যেটা আমরা, এটা হচ্ছে যে আমরা যেখানে ইয়ে করি, ওয়েবসাইট তৈরি করি, যেমন প্রথম আলোতে আমরা যখন যদি যাই, আমার উদাহরণে ম্যাক্সিমাম টাইম প্রথম আলোয় চলে আসে, কিছু মনে করবেন না। এইখানে আগে ভ্যালু ইয়েগুলো দেখা, ওরে বাবারে, ই ভ্যালির উপর আবার খেপেছে। এই যে দেখেন 34 মিনিট আগে, 34 মিনিট আগে, 2 ঘন্টা আগে, 13 ঘন্টা আগে অনলাইনে নেই অর্ধেক শিক্ষার্থী। আমাদেরও তো একই অবস্থা, 90 জনের মধ্যে 61 জন। এটা অরিজিনাল, এই পোস্টই আমার দরকার। আর অনলাইনে নেই বিদ্যুৎ ইন্টারনেট নিরবচ্ছিন্ন না, এই জন্য সমস্যা হয়। আচ্ছা, ব্যাংক এশিয়া, ডিজিটাল আইকন, গুগল মিটের বিল পরিশোধ, আলাদা কার্ডে, এইটা নিউজগুলো। ই ভ্যালির কি সমস্যা? ই ভ্যালির সমস্যা অনলাইনে নেই। একটার মধ্যে আরেকটা চলে থাক। ওকে, তাহলে আমরা এই জিনিসটা ট্রেডিশনাল কয়টা বাজে, ঘড়ির টাইম কত, সেই জিনিসটা দেখতে পারি। টাইম এগো ফরম্যাট, এই জিনিসটা হচ্ছে যে কতক্ষণ আগে এটা পোস্ট হয়েছে সেটা ডিজেবল হয়। আমি এটা দেখাবোই না, যে আমার কখন পোস্ট হয়েছে না হয়েছে আমি দেখাবো কি দেখাবো না। তাহলে এই জিনিসটা কি হলো? টাইম ফরম্যাট, ঘড়ির টাইম। আপনার ক্লায়েন্ট হয়তো বলছে যে আমার এখানে সময় দেখানোর দরকার নেই। যেমন দেখেন এইখানে, এই যে এনার সময় আবার কি একবারে 22 জুলাই 2020 4:25 PM পুরোপুরি দেখা যাচ্ছে। দেখেন একদম সর্বশেষ এরকম এটা সবগুলো কি দেখা তাহলে যাচ্ছে। ট্রেডিশনাল? এইটা ট্রেডিশনাল। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, আপনারা যখন এই সাইটটা ভিজিট করবেন আপনি সরাসরি কপি করতে পারবেন না, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। কপি করতে গেলে আপনাকে জানতে হবে, এরকম অবস্থা। এটা ট্রেডিশনাল টাইম ফরম্যাট, একদম টাইম ধরে ধরে বলছে যে দেখেন মন্ডে 20 জুলাই 9:25 PM। কপি হবে না, এটা কপি করতে গেলে অন্যভাবে কপি করতে হবে, এই সিস্টেমও আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে জাস্ট এক ক্লিকে এটা সম্ভব। ওকে, নেক্সট আসেন। আর টাইম এগো ফরম্যাটটা হচ্ছে যে এত ঘন্টা আগে, যেটা আমরা যে একটু আগে দেখলাম যে কতক্ষণ আগে, এটা কোনো কথা বলেছে 9:17 হোম পেজে আমরা দেখেছি যে এই যে 10 মিনিট আগে, তারপর হচ্ছে যে 34 মিনিট আগে। ই ভ্যালির উপর খেপলো কেন প্রথম আলো? স্যার ওদের কি হচ্ছে স্যার, ইভালিতে স্যার আমার এক কাজিন আছে, উনি হচ্ছে 3টা মোটরসাইকেল স্যার অর্ডার করছে ইভালিতে 55,000 টাকা করে। 3 মাস হয়ে গেছে স্যার, এখনো দেয় নাই। ওরে বাবা, ই ভ্যালি একটি পারিবারিক কোম্পানি, যে আসলে হচ্ছে যে 12 সালে কোম্পানির মূলধন 5 লাখ টাকা, পরিশোধিত মূলধন 50,000 টাকা, প্রতি মাসে লেনদেন এখন 300 কোটি টাকা, এখন পর্যন্ত বিক্রি 1,500 কোটি টাকা, 35 লাখ গ্রাহক নিবন্ধন। সময় নিয়ে করতে হবে। উনি কি করেছেন, 3টা মোটরসাইকেল অর্ডার করেছেন 55,000 টাকা করে।
স্যার এখন 3 মাস পরে দিবে ভাই, দিয়ে দিবে। 3 মাস তো হয়েই গেল, এখনো তো পাইলো না। আরো 3 মাস ওয়েট করেন। যাই হোক, যেটাই হোক, আপডেট কিন্তু আমাদের ক্লাস ভারতের ভাই, ভারতের। কোর্স শেষ হলেও আপনি কিন্তু ইয়ে করবেন, আমাদের কিন্তু ক্লাসরুমে অবশ্যই আপডেটটা জানাবেন, আমরা জানার চেষ্টা করব। আমি টিভি কিনে পাইছি ভাই। পাইছেন? না, অন্যান্য প্রোডাক্ট যেগুলো সেগুলো পাইছি, জি, পাইছি। মোবাইল পাইছে, এই পাইছে, কিন্তু টিভি, মোটরসাইকেল মোবাইল আমি বেশ কিছু কেনাকাটা করছি, পাইছি। মোবাইলের কি অফার ছিল? ফোন স্যার 4 মাস পরে দিছে, 2000 টাকা কম দিছিল ফোনে। আমি ইনফিনিক্স ব্র্যান্ড একটা ফোন ফোনের প্রাইস ছিল কিনছিলাম স্যার অর্ধেক দামে। 24,000 টাকা দামের ফোন স্যার 12,000 টাকা। সময় 3 মাস, 3 মাস পর। প্রোডাক্ট যাই ওয়াইজ হোক। এটা ভ্যারি করে টাইমটা, কেউ আগে পাই কোন প্রোডাক্ট। আমরা ওই দিকে না, যে তারা বিজনেস করতে পারছে করছে, আমরা আমাদের বিজনেসে আসি। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে টাইম ফরম্যাট নিয়ে কথা হলো। নেক্সট আসেন লাইট বক্স সেটিং। এই জিনিসটা কি? এনলার্জ লাইট বক্স অটোমেটিকলি, লাইট বক্স এটা আবার কোন ধরনের, কই থেকে আসলো? তারপর বলছে যে প্রত্যেকটা যে কথাগুলো বলা আছে তার নিচে ছোট্ট করে আপনার একটা পোস্ট দেওয়া আছে, এনেবল লাইট বক্স অটোমেটিকলি ফর অল ইমেজ লিঙ্ক টু অ্যান ইমেজ ফাইল ইন দ্য পোস্ট কন্টেন্ট এরিয়া। আচ্ছা, এনেবল লাইট বক্স ফর ওয়ার্ডপ্রেস গ্যালারি। লাইট বক্স গুলো যে আপনি যে বক্সের মাধ্যমে কাজ করবেন, এবং সেটা যে লাইট বক্সের স্ক্রিনটা কি ডার্ক হবে না লাইট হবে না স্মুথ হবে, কি কালার হবে স্ক্রিনটা। তারপর লাইট বক্সের থাম্বাল পজিশন কি ভার্টিক্যাল হবে না হরিজন্টাল। ভার্টিক্যাল আর হরিজন্টাল আমরা বুঝতে পারি যে লম্বা, না হচ্ছে যে মানে ভার্টিক্যাল। দেখুন বাংলা শব্দটা কি, আড়াআড়ি, মানে বাংলা শব্দ অনেক কষ্টকর অনেক সময় খুঁজে বের করা। ভার্টিক্যাল এবং হরিজন্টাল, উপরে এবং উপর বরাবর এবং নিচ বরাবর, যেটা বলি আমরা। আচ্ছা, শো লাইট বক্স অ্যারোস, এর কি অ্যারো থাকবে কিনা? আচ্ছা, ব্রাড কাম, এটা স্ল্যাশ দিয়ে দেখাবেন নাকি অন্য কিছুতে দেখাবেন, এটা থাকবে কি থাকবে না, এই অপশনগুলো স্ল্যাশ কোনো একটা শুরু করবেন সেটা স্ল্যাশ দিবেন কিনা সেটা। লম্ব, ঠিক আছে, ধন্যবাদ। সেটা হেডার কোড কি ফুটার কোড? হেডার কোডে আসলে কি কি এখানে অ্যাড করা যেতে পারে? আমরা গুগল অ্যানালাইটিক্স এর নাম শুনেছি কি? জি স্যার। আচ্ছা, এইটাতে কি হয়? আলামিন হাত তুলেছে, জি বলুন। আর ওটা এর আগে হাত তুলছিলাম স্যার, ওটা আর হাত ও, নামানো হয়নি। হাত নামানো হয়নি, হাত ব্যথা ধরে গেছে তো। আচ্ছা, হেডার কোড গুগল অ্যানালিটিক্স, এইটার কাজ কি? গুগলের সবচেয়ে ভালো পরিসংখ্যান গুগলের কাছ থেকে নেওয়া যায়, আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আছে, কত ভিজিটর কোন দেশ থেকে আসলো, কোথায় হচ্ছে যে আপনার এখন বর্তমান অবস্থান, যারা আসছে তারা অ্যান্ড্রয়েড থেকে আসছে না আইফোন থেকে আসছে, কোন ফায়ারফক্স থেকে ব্যবহার করছে নাকি ক্রোম ব্যবহার করছে, এই সকল তথ্য পুঙ্খানুপুঙ্খ গুগলের মাধ্যমে জানা যায়। এর কোড অ্যানালিটিক্স কোড আছে, অথবা আমরা যেরকম একটা নেকটারে আপনাদেরকে দেখিয়েছি, আপনাদের কতজন ভিজিটর ইয়ে করছে highstats.com, এখান থেকে জি স্যার, এটা হচ্ছে স্যার অ্যাডসেন্সে ঢুকলো স্যার এরকম দেখায়, জি অ্যাক্সেস গুগল অবশ্যই অ্যাডসেন্সে। দেখাবে। এরকম এই পরিসংখ্যান নিয়ে কোডগুলো নিয়ে আপনি যদি হেডার সেকশনে দেন, তাহলে আপনার হচ্ছে যে এই জিনিসটা কাজ করবে। যেমন অটোমেশন নিয়ে যদি কেউ কাজ করেন কখনো জানতে পারবো, অটোমেশনের কোডও অনেক সময় আমরা এখানে দিয়ে দিই। অটোমেশন গুলোর মধ্যে একটা আছে ম্যানিচ্যাট, আমার ইয়েতে দেওয়া আছে, হোস্টিং এর হচ্ছে যে পেজে দেওয়া আছে, কখনো চান্স পেলে দেখে নিন। যে আপনি একটা জিনিস জানতে চাবেন, অটোমেটিকলি দেওয়া যাবে। এরকম একটু আমি ক্লাসের মাঝে একটু ইন্টারাপ্ট করে আপনাদেরকে দেখাই মানে কোডগুলো কোথায় থেকে দেওয়া হয় সেই জন্য। এম ডট ঠিক আছে, আমি কোডটা আপনার কাছে দিয়ে দিচ্ছি সবার কাছে, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে m.me/ নিজে ট্রাই করলে এটা ওখানে অটোমেটিকলি ওখানে কোশ্চেন অনেকগুলো দেওয়া থাকবে, সেই অনুপাতে কাজ করবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আবার নেক্সট পার্ট নিয়ে কথা বলি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দিয়েছি।
এখন ফুটারও একই ধরনের কোড, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য কোড যদি আপনি এরকম ব্যবহার, ট্র্যাকিং কোড, যে এখানে শব্দগুলো বলা আছে, যে ট্র্যাকিং কোডগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই এখানে ফুটার কোডে দিবেন, যেটা আপনার অ্যাপিয়ারেন্সের থিম সেকশনে যে এডিটে অপশনে দেওয়া লাগতো সেই জিনিসটা অ্যাপিয়ারেন্সের থিম এডিটরে যে হেডার সেকশনে ফুটার সেকশনে দেওয়া লাগতো, সেটা ইউজারকে অত কিছু না জানে এখানে কোডিংটা দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা গেল জেনারেল সেকশন। দেন অপশন হচ্ছে যে আপনি হেডার সেকশন। হেডার সেকশন জিনিসটা কি? হেডারে প্রথমেই আসতেছে লোগো, লোগোটা সেটিং, কাস্টম লোগো সেটিংস। এই যে কাস্টম যে লোগো আছে, আপনি যে এখানে লোগোটা দেখাচ্ছে, এটা আপনি লোগো এখানে হবে, সেই লোগোটা হবে নাকি ডিসপ্লে সাইট টাইটেল? সাইট টাইটেল কোনটা? এই ওয়েবসাইটের আমাদের স্ক্রিনে যে দেখাচ্ছে এর সাইট টাইটেল কোনটা, কে বলবেন? ওই যে নেকটার, নেকটার বগুড়া। নেকটার বগুড়া। ওদের। আসুন প্রমাণ দেখি। আমরা সাইট ডিসপ্লে সাইট টাইটেল সেভ দিলাম। এই ট্যাবে আছে আমাদের লোগো সহ, আর এই ট্যাবে থাকবে হচ্ছে অনলি ডিসপ্লে। এই দেখেন নেকটার বগুড়া এবং ট্যাগ লাইন দিস ইজ ডেমো, সেই ট্যাগ লাইনটা ওইখানে ধরে নিয়েছে। যে আমি কোনো লেখা টাকা দেখাবো না, সাইট টাইটেল যেটা সেটাই দেখাবো, তাহলে আমাদেরকে এই অপশনটা করতে হবে। এখন আবার একটা কথা আসতেছে, সেটা হচ্ছে কি লোগো ইমেজ কাস্টম লোগোতে দিবেন, কত দিবেন? ম্যাক্সিমাম 190 বাই 60 পিক্সেল, 190 পিক্সেল বাই 60 পিক্সেল। এটাকে আপনাকে আপলোড করতে হবে, সেই অনুপাতে আপলোড করে দেওয়ার। আমি একটা বড় ইমেজই দিই 190 বাই 60 পিক্সেল, সেটা আমি দিচ্ছি না, আমি একটু চেঞ্জ করে অন্য একটা ইমেজ দিই। কি পরিমাণ কি পরিবর্তন করা যায় আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটার জন্য আমাকে যেতে হবে এটা একটা বড় লোগো, হ্যাঁ এটা অনেক বড় লোগো, বড় লোগো 160 বাই বড়, যেমন যে 1000 1000 গুণন 400 মানে 423, আমি এইটা নিচ্ছি। বড় লোগো নিলে কি সুবিধা অসুবিধা সেটা বলছি। এটাকে আমরা সেভ করে দিই, রিলোড দিই। বড় লোগোর সুবিধা অসুবিধা দেখেছেন? কেন 190 কথা বললো আর আমি সেখানে 1000 দিলাম, কি হয়ে গেল? কেন ও ছোট জায়গার কথা বলেছে? এই জন্য যে ছোটটা দিলে আমার কিরকম দেখা যাবে, এইরকম ছোট অংশ দেখা যাবে। কিন্তু আমি না শুনে আমি কি করলাম, 1000 সাইজে দিয়েছি। 1000 সাইজে দিলে কি হবে? পুরা এলাকা দখল। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। নেক্সট পয়েন্ট হচ্ছে যে লোগো ইমেজ রেটিনা ভার্সন 2x, এটা আপনার ডবল, ইট শুড বি 2x সাইজ, মানে এরপর বড় ভার্সনে দেখাবে, সেটাও আপনি আপলোড করে দিতে পারেন। লোগো ওয়াইড রেশিও, মানে রেটিনা লোগো যেটা কতটুকু ওয়াইড হবে, কতটুকু এটার হাইট হবে, স্ট্যান্ডার্ড লোগো সাইজ যেটা বলবেন যে এর বেশি বড় হবে না, কারণ আপনি বলেছেন 2x ভার্সন হবে। এইটার উপর যদি 2x হয়, যে 1000 আছে সেটা যদি 2x হয় তাহলে তোমার 2000 হয়ে যাবে। এটা আপনি বলে দিচ্ছেন যে না এত বড় এর চেয়ে বড় বেশি বড় করা যাবে না। লোগোর যে আপনার মার্জিন টপ আছে সেটা উপরে কতখানি ফাঁকা থাকবে, বটমে কতখানি ফাঁকা থাকবে, এখানে লোগোর উপরে কতখানি ফাঁকা থাকবে, এই লোগোর নিচের বটমে কতখানি ফাঁকা থাকবে, সেটা পিক্সেলে আপনি বলে দিচ্ছেন। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে চেঞ্জ করা যাবে, অথবা এরকম করে লিখেও দেওয়া যাবে, দিয়ে আপনি যেটা দিয়ে সেভ দিবেন তাহলে হয়ে যাবে। এটাকে ফুল ওয়াইড লোগো করা যাবে, মানে একদম 1024 1045 ফুল ওয়াইড লোগো। তবে লোগোটা যদি 190 হয়, 190 ইন্টু 60 পিক্সেল হয়, তাহলে কিন্তু করা যাবে না। এটা 190 বাই 60 কে যদি টেনে ফুল ওয়াইড করা যায়, এবং একজন যেরকম বলেছিলেন যে উনি ফুল লেন্থের গুলো পছন্দ করেন, তাহলে অবস্থা দেখেন ফেটে ফুটে একদম শেষ। কিন্তু এইখানে আবার হবে না, কারণ এই লোগোটাই অনেক বড়, 1100 পিক্সেল, আর সেখানে ফুল ওয়াইড লোগো যদি আমরা করি, সেভ দিয়ে দিই, রিলোড দিই, এফেক্ট করবে না, কারণ আমরা শুধুমাত্র এটাকে বড়ই আছে সেই জন্য ও কোনো চেঞ্জ এখানে সমস্যা নেই।
তাহলে জিনিসটা দেখেন যে সাইজ যদি বড় হয় তাহলে অনেক সময় বলবে যে যেমন এই লোকটা এই ডিজাইনের ক্ষেত্রে বলেছেন হয়ে গেল, এই ডিজাইনের ক্ষেত্রে উনি ওটাকে ফুল ইয়ে নিয়েছেন, যেমন এখানে ফাঁকা থাকবে এই লোগোটা, এটার আমরা যখন সেটিং আমরা যেহেতু এটার সেটিংস আছে আমরা সেটিংস যেতে পারি, এটা সেটিংসটা আমরা দেখতে পারি। সাইফাতে যাচ্ছি, হেডার সেকশন, হেডার সেকশনে এই যে এটাও বড় সাইজের একটা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে সেন্টার, মানে ফুল হোয়াইটটা বন্ধ করে রাখা হয়েছে আর এটাকে সেন্টার রাখা আছে। ফুল হোয়াইট হলে কি হবে দেখি, আমার ক্লায়েন্টের দিয়ে তো আমি আবার চেঞ্জ করে দেবো না এখনই, সেগুলো আবার ভয় খেয়ে যাবে যেটা বড় হলো কেমন। একদম এটার সাথে দেখেন ডানে বামে মিলে গেছে, এটা যেহেতু ফ্রেম বক্স করা আছে সেই জন্য মনে করেন এটা ডানে বামে মিলে গেছে। এই যে হেডার সেকশনে এটাকে ফ্রেম করা আছে, তাহলে আমরা এটার হেডিং এ যাই, হেডিং এ যাই, সেখান থেকে আমরা এই অপশনটাকে ফুল হোয়াইটটা তুলে দিই, এটা লোগোটা সেন্টারেই থাক, সেভ করে দিই, নিউতে যাই, এই যে দেখা যাচ্ছে যে এটা সেন্টারে আছে, তারপর ডানে বামে ফাঁকা আছে। আর আগের ভিডিও ইয়েতে দেখেন, ট্যাবে দেখেন এটা একদম বলে দেওয়া হয়েছে হোয়াইট, ফুল হোয়াইট হবে, যার ফলে কোনো জায়গা ফাঁকা নেই, কিন্তু এখানে ফাঁকা আছে। উনি চেয়েছেন যে ওনার একটা ছোট ইয়ে হবে, এই জন্য অ্যাডসেন্স এটা কোড অটোমেটিক্যালি ধরে নিয়েছে, কোড ফলানো আছে দেখে সেজন্য এই জায়গাটা ফাঁকা পেয়েছে ও নিয়ে নিয়েছে। এবং এই মুহূর্তে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ভালো নাই, যার ফলে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসছে না ভালো, যেমন এইটাতে অ্যাডভার্টাইজমেন্ট ভালো আছে, জিপি এটা ধরেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, আশা করছি আমাদের মানে একসাথে আমরা দুইটা জিনিস দেখতেছি, এভাবে ডিজাইন করতে হয় আর করলে কি হয় সেই জিনিসটা আমরা কিন্তু ওইখানে সরাসরি লাইভে দেখছি। ভদ্রলোক এখন যদি অনলাইনে থাকেন ভয় খেয়ে যাবে যে এখনই একটু আগে এরকম ছিল, কিভাবে এরকম হলো। আচ্ছা ওকে, তাহলে নেক্সট পয়েন্ট এই যে সেন্টার টু লোগো, লোগো যদি সেন্টার করা যায় তাহলে ছোট লোগোর জন্য এটা দরকার। নেক্সট পয়েন্টটা কি, হেডার টপ আর সেটিংস। হেডার টপ সেটিংসটা কি, টপ মেনু থাকবে কি থাকবে না এটা বলো। এখন উপরের যে টপ মেনু এটা থাকবে কি থাকবে না সেটা অপশনটা আপনি বই থেকে নিয়ে আসবেন। এই যে আজকের ডেট দেখাবেন কি দেখাবেন না, আমরা যেমন যদি বলি এইটা এই সেটিংসটা পাশাপাশি হেডারের নিচে অপশনে এই যে দেখেন টুডেজ ডেট, উনি হচ্ছে যে ইয়া রাখবেন, টুডেজ ডেট রাখবেন এই যে আজকের তারিখ, এবং কয়টা পর্যন্ত রাখবেন এটা হচ্ছে যে 11 AM পর্যন্ত, মানে আবার সেকেন্ড পর্যন্ত রাখা যায়। তো এই জিনিসটা আমরা এখান থেকে কোথায় থেকে পাবো, টুডেজ ডেট এবং টুডেজ ডেট ফরম্যাট এটা দেওয়া আছে, এবং ডকুমেন্টেশন অন ডেট এন্ড ফরম্যাটিং এটার উপর একটা ডকুমেন্টেশন আছে ওয়ার্ডপ্রেসের। এটাকে আবার মুভ করা হয়েছে, মুভ করে ওরা এই ফরম্যাটে নিয়ে এই জায়গায় নিয়ে গেছে। এই যে আমরা সেটিংস অপশন থেকে কিন্তু দেখিয়েছিলাম যে আপনি ডট চেঞ্জ করতে পারবেন আপনার ডেট এন্ড টাইম, এই সেই জায়গা, এবং সেটা আপনি কোথায় বসাবেন, কোডিংটা এই জায়গায় বসাবেন, বসালে দেখা টুডেজ মেনু, টপ মেনু দেখাবো কি দেখাবো না, আজকের ডেট দেখাবো কি দেখাবো না, এটা এই থিমের অপশন। যে থিমের অপশনটা আপনি যদি এখন চান যে আমি এই ভদ্রলোক কই কি করেছে, এই ভদ্রলোক হচ্ছে যে এইখানে বাঁ সাইডে করেছে, আমি এটাকে ডান সাইডে নিয়ে যাবো, সেই অপশন হচ্ছে না। এখানে হচ্ছে যে বাঁ সাইডে আছে, আপনি এটা দেখাবেন কি দেখাবেন না, এটা হচ্ছে কথা। দেখালে ওকে, আর না দেখালেও সেটাও ওকে। টপ মেনু রাখবেন কি রাখবেন না, এই অপশনগুলো। নেক্সট পয়েন্ট আসে সার্চ, সার্চ, লাইভ সার্চ, সোশ্যাল আইকন, এই জিনিসগুলো থাকবে কি থাকবে না। মানে এই যে এখানে সার্চ আছে, এই সার্চটা কেউ আপনার তথ্য খুঁজছে সেই তথ্যগুলো এখানে পাবে কি পাবে না। তারপর হচ্ছে যে এখানে সোশ্যাল আইকন থাকবে, সেই জিনিসটা থাকবে কি থাকবে না। এই দেখেন সোশ্যাল আইকন এখানে একটা আছে, ফেসবুক সার্চের অপশনটা সে দেখেছে, সেই জিনিসগুলো সেখানে অপশনগুলো থাকবে। মেইন আপনার নেভিগেটর মানে মেইন নেভিগেশন, মানে মেইন যে আপনার ইয়েটা মেনুটা, সেই মেনুটা থাকবে কিনা। র্যান্ডম আর্টিকেল বাটন, ধরেন যে আমরা দেখতে পাচ্ছি
যে এখানে একটা র্যান্ডম আর্টিকেল বাটন আসছে, র্যান্ডমলি যে কোনো আর্টিকেল এখানে শো করবে। কখনো গতকালেরটা করতে পারে, কখনো 10 নম্বরটা করতে পারে, কখনো কত সর্বশেষ সেটা করতে পারে। এই জিনিসটা আপনি এখানে এনাবল করে রাখবেন কি রাখবেন না সেটা। স্টিকি দ্য নেভিগেশন মেনু, আপনি যখনই নিচে যান আর যেখানেই যান আপনি এই অবস্থায় এই মেনুটাকে আপনার সাথে রাখবে কি রাখবে না। যেমন আমরা যতই নিচে যাচ্ছি দেখেন ওর কাছে ও এই মেনুটা আছে, সেটা আপনি রাখবেন কি রাখবেন না, যে মানুষ যেন বুঝতে সুবিধা হয় তার। যে আমরা সেটিংস দেখি এটাতে কি করা আছে, স্টিকি মেনুটা রাখা আছে, মানে ও যেখানেই যাবে আপনি বটমেও যদি যান হোম পেজ থেকে তাহলে যেন আপনি এই জিনিসটা দেখতে পারেন, মেইন মেনুটা যেন স্টিকি হয়ে থাকবে। সেই স্টিকি লোগোর তার কোনো নেভিগেশন মেনু আলাদা লোগো থাকবে কিনা, যখন সে নিচে যাবে সেখানে লোগোটা সে আরেকটা দেখাবে। তো এই জিনিসগুলো আপনার সুবিধা এই জিনিসটা দেওয়া আছে। রেসপন্সিভ মোবাইল মেনু সেটিংস, আপনারা যে মোবাইল রেসপন্সিভের কথা বলছিলেন সেখানে বলছে যে মোবাইলে কি হবে, মেনুটা কি রেসপন্সিভ হবে কিনা মোবাইলে, সেটাই এখানে বলা হচ্ছে যে রেসপন্সিভ মোবাইল এনেবল দা মোবাইল মেনু, মোবাইলের সময় কি মেনু দেখাবে কিনা, ওয়েবসাইটে মেনু দেখাবে কি দেখাবে না, যদি দেখায় তাহলে সেটা ভিজিবল হবে। মেনুটা সার্চ দেখাবে কিনা, সোশ্যাল আইকন দেখাবে কিনা, এই অপশনগুলো এখানে বলা আছে। এনেবল মোবাইল মেনু আইটেমস আইকন, আপনি যে মোবাইল মেনুর যে আইটেম আইকনগুলো সেগুলো দেখাবে কিনা। শো দ্য টপ মেনু আইটেম ইন দ্য মোবাইল মেনু বিলো দ্য মেইন মেনু আইটেম, আপনার যে টপ মেনুটা থাকবে সেটা আছে যে মোবাইল মেনুর যে মেইন মেনু তার বিলোতে থাকবে, এটা থাকবে। এই যে ব্রেকিং নিউজ, এটা থাকবে কি থাকবে না। ব্রেকিং নিউজটা কোনটা, ব্রেকিং নিউজটা হচ্ছে এই যে সংবাদ শিরোনাম, কিন্তু আমরা ডেমোতে দেখেছিলাম ব্রেকিং নিউজ লেখা আছে, তাহলে এটা পরিবর্তন করতে হবে, এটা একটা ট্রান্সলেশনের কাজ, আমরা ট্রান্সলেশন দেখব। শো অন হোম পেজ অনলি, এই ব্রেকিং নিউজটা কিভাবে দেখাবে, শুধু খালি হোম পেজে দেখাবে না, সব জায়গায় ব্রেকিং নিউজ যদি আমরা শুধু হোম পেজে দিই শুধু হোম পেজে ব্রেকিং নিউজ দেখাবে, আর বাদ বাকি জায়গায় দেখাবে না। যে অ্যানিমেশনটা হবে সেই অ্যানিমেশনটা ফেড হবে নাকি স্লাইড হবে না টিকার হবে। টিকার মানে মনে হচ্ছে যে আপনারা যখন আমরা খবর দেখি, খবরের যে নিচের স্ক্রল যায় এটাকে ট্রিকার, নিউজ ট্রিকার যেটা আছে সেটাকে বলা হয় ট্রিকার, যে আপনার সর্বশেষ ইয়েতে যাচ্ছে টিভিতে যেটা দেখে সেটা, এই জিনিসটা। আর ফেড হচ্ছে যে মানে আসলো এটা ফেড ইফেক্ট, স্লাইড করবে ইফেক্টগুলো। অ্যানিমেশনের যে স্পিড খুব জোরে যাবে না আস্তে যাবে, 750 মিলি সেকেন্ড আছে। টাইম বিটুইন দ্য ফেড, দুইটার মাঝখানে সময় কত হবে, 3.5 মিনিট, এখানে 3.5 সেকেন্ড দেওয়া আছে, 3500। যে ব্রেকিং নিউজটা হবে সেটা ক্যাটাগরি ধরবে না ট্যাগ ধরবে অথবা কাস্টম টেক্সট, সর্বশেষ নিজে নিজে লিখে দিচ্ছে, এখানে ম্যানুয়ালি লিখে দিতে হয়, সেটা হচ্ছে কাস্টম টেক্সট। ক্যাটাগরি ওই ক্যাটাগরি এই ক্যাটাগরি, যেমন আমরা যদি এইটার সেটিংসটা দেখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এখানে ব্রেকিং নিউজ এনাবল করা আছে সব জায়গায় ফেড, এই যে ক্যাটাগরি দেওয়া আছে এখানে নাম্বার অফ পোস্ট, এই এখানে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির সর্বশেষ 10টা পোস্ট এখানে শো করবে, সর্বশেষ 10টা পোস্ট এখানে শো করবে। এবং যা কিছু করবেন করার পর সবসময় সেভ অপশন দিবেন। আপনি যদি সেভ না দেন তাহলে এতক্ষণ যা করলেন সেই জিনিসগুলো আপনি থাকবেন। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এবং আমি বুঝতে পারিনি কথাটা, কেউ কি বুঝতে পেরেছেন তার কথাটা? আমি বুঝতে পারছি। ও রিসেট দিলে কি সব চলে যাবে? আচ্ছা, বাম সাইডে যে রিসেট অল সেটিংস, আপনি এতক্ষণ ধরে যে সেটিংস গুলো ছিল সেই সেটিংস গুলো যা যা ছিল, তো আর রিসেট দিলে যে শুরুর দিকে যে বাই ডিফল্ট প্রথম অবস্থায় যে থিমের সেটিংস থাকে সেই সেটিংসে চলে আসবে। অনেক সময় সেটিংস রিসেট দিতে হয়। তো এখানে আমি আজকে দুইটা অপশন নিয়ে কথা বললাম, জেনারেল এবং হেডার। আপনাদেরকে আমি একটা ক্লাস শেষ হলে ক্লাসরুমে লিংকটা শেয়ার করে দিব। এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে নাকি? আমরা একটু কোশ্চেন জানতে চাই। কোনো কোশ্চেন আছে নাকি? আমরা একটু কোশ্চেন নিয়ে অ্যান্সার শেষ করতে চাই। আপনাদেরকে যেটা আমি চাইবো, আমি বারবার বলছি 5টা অথবা 10টা ক্যাটাগরি করেন,
10টা 15টা 20টা পোস্ট করেন। পোস্ট খুঁজে পাচ্ছেন না, পৃথিবীর যা যেখান থেকে পারেন পোস্ট নেন। পোস্টের যে নিয়ম অনুযায়ী পোস্ট করবেন, মানে হিজিবিজি যেন লেখা না হয়, লেখাটা যেন ঠিক হয়। কপি করেন যেখান থেকে খুশি, সমস্যা নেই, বাট হচ্ছে যে আপনি টাইটেল থাকবে, এখানে অ্যাড মিডিয়া থাকবে, ইমেজ আকারে, ডিসক্রিপশনের যে ছবি সেটা থাকবে, এবং ফিচার ইমেজ এটা যেন থাকে। 10টা 15টা 20টা আপনি যদি পোস্ট করেন এবং ক্যাটাগরি ওয়াইজ করেন, তাহলে আপনি ডিজাইনটা আপনার সামনে ফুটে উঠবে। রান্নার যেমন শুধুমাত্র যে আপনি ইয়েগুলো দিবেন, খাবারের যে বিরিয়ানি রান্নার আমরা বলছি যে বিরিয়ানির মশলা দিবেন, চাউল দিবেন আর গোশত দিবেন, রান্না হয়ে গেল। এইটা কোনো কথা না, যতক্ষণ না পর্যন্ত আপনি চুলায় আগুন না ধরাচ্ছেন এবং প্রতিটা বস্তু যখন আপনি কাছে না নিয়ে আসতেছেন, আপনি রান্নার প্র্যাকটিস ওটা কিন্তু হবে না। সো ডিজাইনের প্র্যাকটিসটাও একই। ডিজাইন করবেন কোন থিম দিয়ে, সেটা হচ্ছে সাইফা। এটা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখনই ক্লাসরুমে দিচ্ছি, আপনারা প্রশ্নের কথা বলতে থাকুন, যে আর কি প্রশ্নের কথা আপনাদের মনে হচ্ছে। আপনার কথাটা না আমি বহুত কষ্টে বুঝতে পারছি, একটু কষ্ট করে যদি লিখতেন, আমি কিংবা কেউ আমাকে বুঝাই দিলেও হবে। না বুঝলে কেউ কিভাবে বুঝাবে স্যার? না, মনে হচ্ছে ধরেন যে আমার আসলে লিসেনিং পাওয়ারের সমস্যা আছে। আমি যেমন আপনার স্যার আমরাই তো বুঝতেছি না স্যার। উনি অনেক কষ্ট করে, ওনার নেটের অবস্থা খুব ভালো যাচ্ছে না, উনি অনেক চেষ্টা করছেন। প্লিজ একটু কষ্ট করে যদি আপনি লিখে দেন আপনার টেক্সটে, তাহলে আমরা মানে পয়েন্ট গুলো ধরেও আমরা একটু আগাতে পারবো যে আপনি কি কোন দিকে জানতে চাচ্ছেন। কিছু 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 মুখ মানে ভয়েস আমার কানে লাগছে যে তারা কথা বলছেন, আর অন্যরা অনেকে কথা বলছেন না। তো কেন কথা বলছেন না এটা একটু আমাকে বুঝতে হবে। কেউ কোনো কথা বলবেন না? আজকে প্রতিজ্ঞা হয়েছে যে কোনো কথা হবে না। স্যার আসসালামু আলাইকুম। বুঝি নাই স্যার আমি প্লাগইনসে ক্লাসিক এডিটর প্লাগইনসটা ইনস্টল করা আছে, কিন্তু যখন আমি লিখতে যাই তখন ওই ক্লাসিক এডিটরের ফরম্যাটটা আসতেছে না। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করার মতো অবস্থায় আছেন নাকি আমি দেখাই দিব? না, হ্যাঁ আছে। আচ্ছা, আপনি আমাদেরকে আপনার স্ক্রিন শেয়ারটা করেন। হ্যাঁ, আমরা একটু অনুমতি দিতে হবে স্যার। দিয়ে দিয়েছি। না স্যার এখনো পাচ্ছে না, আচ্ছা, পাইনি। শেয়ারিং অপশনটা অফ করা আছে স্যার। এবার স্যার ক্লাসরুমে দিয়ে দিয়েছি। স্যার দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লাসিক এডিটরটা কিন্তু এখানে অ্যাক্টিভ করা আছে। যখন আমি পোস্টে যাচ্ছি, টিপ করা নাই। অ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ আচ্ছা সরি অ্যাক্টিভ করা নাই। ইটস ওকে। না, এই যে আপনারা একজন আরেকজনের প্রবলেমে আগে আসবেন, সলিউশন করবেন, এটাই তো মজা। অ্যাক্টিভ আগে ক্লিক দেন। সরি আমি ওটা মনে করছি অ্যাক্টিভ করা আছে, এটা খেয়াল করি না। এটা ডিঅ্যাক্টিভ থাকলে যে অ্যাক্টিভ থাকবে এটা খেয়াল করি না। অসুবিধা। থ্যাংক ইউ স্যার। এর মাধ্যমে আমরা এটা জানলাম যে আমরা একটু দেখবো, চেক করে নেবো, অথবা অন্যরা যারা যখন করবেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, লিংকটা দিয়ে দিয়েছি। আর কোনো কোশ্চেন আছে কিনা? সাইফা থিমের লিংক দিয়ে দিয়েছি এবং ডকুমেন্টেশনের যে লিংকটা সেটাও দিয়ে দিয়েছি। থিম নামে একটা টপিক করেছি আমরা, এর পরবর্তীতে অন্যান্য স্যাররাও যারা থিম দিবেন সেই থিমেও এটা এখানে পাওয়া যাবে। আচ্ছা, আমাদের প্রেজেন্ট থাকলো আজকে অনেকজন। সাদত স্যার, আমরা রেকর্ডটা বন্ধ করতে পারি, এখন আমাদের আসলে